এই ঘটনা এই যে চোখ মানে এই যে একটা একজনের চোখ নষ্ট হয়ে যায় এটা একটা সাজানো নাটক। আমি কোনো নাগরিকের কোনো নাগরিকের যদি অঙ্গহানি হয় সেটা তো অবশ্যই আমরা তীব্র সন্ত্রাসী নিন্দা জানাই। কিন্তু একটা ক্ল্যাশের মধ্যে ছাত্ররা হামলা একটা ক্ল্যাশের মধ্যে নিজেরা ওয়েস্টিন আলাপ আসছে যে বাংলাদেশে আসিফ মাহমুদের মাধ্যমে, ওয়েস্টিন চীনসে মানুষ আসিফ মাহমুদের মাধ্যমে। সার্জিস আলমের শ্বশুর বিয়ে হয়েছে কয়েকদিন কোত্থেকে এনে বিচারপতি হয়ে গেছে, এগুলো তো এক্সাম্পল ক্রিয়েট করেছে দেখেই তো এই প্রশ্নটা রেজ হয়েছে। আর আপনি আবুল বাকার মজুমদারকে করেছেন হল দখলের দৃষ্টান্ত তো শহীদুল্লাহ হলের যে রুমে সমকামীদেরকে ধরা হয়েছে, এখানে ওই শহীদুল্লাহ হলের শিবির সমর্থিত এজিএস প্রার্থীর আত্মীয় স্বজনই তো ওখানে সমকামিতার মধ্যে জড়িয়ে পড়েছে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি আসলে বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজবো বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে ফারাদে হাফিজ। পরিচয় করে দিই, আজকে যারা সম্মানিত অতিথি আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন কড়া আলাপের গেস্ট হিসেবে। পরিচয় করে দিই, জনাব এস এম ফরহাদ, তিনি সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং তিনি কেন্দ্রীয় প্রচার সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। রয়েছেন কাজী জিয়াউদ্দিন বাসিত, তিনি সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, এবং রয়েছেন আবু বাকের মজুমদার, তিনি সাধারণ সম্পাদক জাতীয় ছাত্র শক্তি। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যখন এই আলোচনা করছি 3 আগস্ট 2026, ঠিক 2 বছর আগে 3 আগস্ট 2024, সেই সময়ের কথা নিশ্চয়ই আপনারা সবাই জানেন। সেই দুপুরে, সেই বিকেলে আপনারা কেন্দ্রীয় শহীদ মিনারে এই তিনজনই উপস্থিত ছিলেন। আপনারা জানেন যে কী প্রেক্ষাপটে এবং সাধারণ মানুষও আপনাদের ডাকে, আপনাদের এই অসহায় অবস্থা দেখে এবং সাধারণ মানুষের মৃত্যুর মিছিল, মানুষের রক্তপাত এবং তারপরে মানুষ যেভাবে নেমে আসছিল। আজকে যখন আমরা দেখলাম যে গত 2-3 দিন ধরে বিভিন্ন রকমের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সাধারণ মানুষের এরকম কোনো অংশগ্রহণ সেভাবে আমরা দেখতে পাচ্ছিলাম না। সেইটা কেন? এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন যে অন্যতম প্রধান সমন্বয়ক আব্দুল কাদের, তিনি এক দফা ঘোষণার নেপথ্যের একটা ঘটনা তিনি আজকে ফেসবুক একটু আগে আমি দেখে আসছিলাম। তিনি লিখেছেন যে ছাত্রদল ও ছাত্র শিবিরের সম্মতি নিয়ে এক দফার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার এই বক্তব্যে স্পষ্ট আন্দোলনের নেতারা ছাত্রদল ও ছাত্র শিবিরের সাথে যোগাযোগ রক্ষা করেছেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সবার সম্মতিতেই নেওয়া হয়েছে। এমন বাস্তবতায় আন্দোলন কার কতটুকু সম্পৃক্ততা ছিল এটা নিয়ে বিতর্ক থাকার কথা না, কিন্তু বিতর্ক চলছে। কার অবদান বেশি, ক্রেডিট কার বেশি? আপনাকে দিয়ে শুরু করি, এস এম ফরহাদ। এটা বলতে গেলে একটু পেছন থেকে আসতে হবে আর কি। আন্দোলনের পরে উচিত ছিল যারা ইন্টারিম পিরিয়ড থেকেই গল্পগুলো বলার ক্ষেত্রে সরাসরি, এখন যেমন খোলা সব কিছু বলা হচ্ছে, কোন খসড়া, কোন গল্প, কোথায় কার সাথে কী সমন্বয় হয়েছে, আপনি ঠিক সিমিলার এই বর্ণনাগুলো দেওয়ার আগের যে বর্ণনা দেখবেন সেখানে খুব টেকনিক্যালি কিছু জিনিস না বলার চেষ্টা করা। আবার টকশোতে গিয়ে তিনি বলছেন, কোথাও পডকাস্টে গিয়ে আমি আমার ভিউটা বলেছি, আপনি আপনারটা এসে বলেন না, আমারটা তো রং বলি নাই, হয়তো পুরোটা বলেন না, আংশিক তো বলেছি, এরকম বক্তব্য দেখেছি। ঠিক সেমভাবে ছাত্রদল কিংবা আরও কিছু পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে দেখেছি কোনো দলের নাম উল্লেখ করে বলছেন যে অমুক দলের একটা ছবি দেখাইতে পারবে না, তমুক দল কিছু করে নাই, তমুক দল এটা করে নাই, এভাবে কাউকে করার চেষ্টা করাগুলো হয়েছে। এটা খুবই দুঃখজনক ছিল আমাদের দিক থেকে। আমরা ছাত্র শিবিরে এমনকি আমরা এটাও দাবি করি নাই যে অমুক ব্যক্তি আমাদের শহীদ, বরং আমরা বলছি প্রত্যেকটা শহীদকে আমরা মনে করি। এখন পর্যন্ত আমরা দলীয় শহীদের চাইতে, দলীয় বর্ণনার চাইতে প্রত্যেক শহীদকে ধারণ করে কাজ করার চেষ্টা করেছি। আপনি দেখে থাকবেন আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে স্পেশালি ওয়াসিম কর্নার থাকে, একটা হেলথ ক্যাম্পও একটা ওয়াসিম কর্নার আলাদা থাকে। আমরা বলি না যে আবু সাইদ আমাদের, ওয়াসিম ছাত্র দল, এভাবে বলি নাই আমরা, অথবা বলি যে অমুক কেন নাই। এই ক্যালকুলেশনগুলো আমরা করার চেষ্টা করি না, বরং সবাই কোন করার চেষ্টা করেছি যদি প্রত্যেকেই করতে শুরুর দিক থেকে এটাকে ধারণ করার চেষ্টা করতো, তাহলে এই মতগুলো আসতো না। আরেকটা ব্যাপার সেটি হচ্ছে, যেটা এখন লক্ষ্য করছি, আন্দোলনের ক্ষেত্রে বলা হচ্ছে অমুক ক্রিমিনাল, তমুক কম রুল প্লে করেছে, তমুক বেশি করেছে, এই আলাপগুলো হচ্ছে। অথচ রিয়েলিটি হচ্ছে আন্দোলনের সময় সবাই সিমিলার বোঝাপড়া ছিলেন না। এটা খুবই স্বাভাবিক। সমন্বয়কদের মধ্যে কেউ শিবিরের কী মেকানিজম জানতেনই না, আবার কেউ সবটাই জানতেন। কেউ কোনো সমন্বয়ক জানতেনই না যে ছাত্রদল কীভাবে এখানে মেকানিজম করছে। কোনো সমন্বয়ক জানতেন, কোনো সমন্বয়ক দুইটাই জানতেন। তো যিনি জানতেন পুরোটাই,
তিনি নিশ্চয়ই এখানে কনফিডেন্ট থাকবেন আন্দোলনে। যিনি জানতেন না তিনি একটু লোয়ার ভয়েসে থাকবেন, তিনি একটু ভয় পাবেন, এটা খুবই স্বাভাবিক। 9 দফা দেওয়ার পরের দিন, 9 দফার দিনও আব্দুল কাদের যেমন কনফিডেন্ট ছিল, হ্যাঁ ভাই 9 দফা দেন, আল্লাহ ভরসা, আমি ঘোষণা দিচ্ছি। তো কারণ তিনি জানতেন যে পিছনে আমরা একসাথে সবাই অর্গানাইজ কোঅপারেট করবো। পরের দিন রাতের বেলা নাহিদ ভাই আমাকে অফলাইনে কল দেয়, তখন বলছে আপনারা কি 9 দফা পারবেন চালাই নিতে, এটা যে দিলেন চালাই নিতে পারবেন কি? তখন আপনাকে জিজ্ঞেস করতে ছাত্র শিবিরের সেক্রেটারি হিসেবেই সেক্রেটারি হিসেবে নাহিদ আমাকে জিজ্ঞেস করতে আপনাকে চালাই নিতে পারবেন, তখন আমি বলছি অবশ্যই পারবো ভাই, আপনাদেরকে হয়তো আক্রমণও হতে পারে, আপনারা একটু সবর করবেন, আমরা চালাই নিতে পারবো। এই যে কনফিডেন্সটা নাহিদ ভাইয়ের ছিল, আব্দুল কাদের হয়তো ছিল। আবার যিনি জানতেন না যেখানে একটা অর্গানাইজ হতে কাজ চলছে পুরো মেকানিজম, তিনি কেউ কেউ হয়তো একটু ঘাবড়ে যাবেন, এটা খুবই স্বাভাবিক। ওই সেই সময় ঘাবড়ে যাওয়াটাকে এখন তাকে ক্রিমিনালাইজ সেই করা হচ্ছে। আন্দোলনে নাহিদ যখন আপনাকে কল দিলেন, নাহিদ সাহেব আপনাকে শুধুমাত্র ছাত্র শিবিরকেই কল দিয়েছিল, ছাত্র দলকে কি তারা নিশ্চয়ই দিতে পারে, নিশ্চয়ই দিতে পারে। এরকম আমাদের এই কোঅর্ডিনেশনটা রেগুলার ছিল। এর আগে যখন আপনি রাষ্ট্রপতি বড় স্মারকলিপি, আগের দিন মাহফুজ ভাই আমাকে ফোন দিয়ে বলছেন যে ভাই কালকে কি কর্মসূচি দেওয়া যায়। আমি স্পেসিফিক এটাই বলেছি ভাই, আমাদের সরাসরি এক্সট্রিম আন্দোলনে যাওয়ার চাইতে তার আগে একটা ফর্মালিটি আমরা মেনটেন করি, রাষ্ট্রপতি বরাবর দেই, তারপরে ওনাদের মতো আলাপ করে সিদ্ধান্তটা পাশ হয়ে আসলো। তারপরে আমরা বলছি ভাই তার স্মারকলিপির খসড়া আপনারা রেডি করে দেন। আমি রাত 3টা বাজে কাজ শেষ করি এটা খসড়া রেডি করা। এরপর ওনাকে পাঠায়, উনি বলেছেন না 72 ঘন্টা দিয়ে না, ঘন্টা কমাই দেন। তারপর আবার কমাই দিয়ে ভোরবেলা সেটা দিয়ে প্রত্যেকটা শাখা পৌঁছাই দিই। এই কোঅর্ডিনেশন আমাদের ছিল। পরের দিন সব জেলায় সব ডিসি, এখানে ছাত্রদল ছিলই না? নিশ্চয়ই ছিল ছাত্রদল। কোথায় ছিল ছাত্রদল হয়তো অন্য কোনো ফিল্ডে তো প্রত্যেকে ছিল। ছাত্রদলের লিডারদের সাথে আমরা কোঅর্ডিনেট করেছি। আমার এখনো মনে পড়ে 5 তারিখের আগের দিন আমি নিজে ছাত্রদলের সাথে সমন্বয় করছি কোন কোন স্পটে তারা থাকবে, আমরা কোন কোন স্পটে থাকবো, আমরা ভাগ করে নিয়েছি। গণভবনের আশপাশে স্পট ছাত্রদলের সাথে আমি কোঅর্ডিনেট করছি, এটা আমার একটা মেমোরি। তারপর সিবগাতুল্লাহ ভাই যে ছাত্রদলের রানিং যে সহযোগী সেক্রেটারি, তাদের সাথে কোঅর্ডিনেট করতেন সেই সময়। এটা আমাদের কোঅর্ডিনেশন ছিল প্রত্যেকেরই। কিন্তু মাঝে মাঝে এই সমন্বয়কদের মধ্যে কম্পিটিশন আমরা লক্ষ্য করছি যে 2-1 জন সে সময় এটা জানতেন না, ঘাবড়ায় গেছেন হয়তো, উনি তুলনামূলক কম পলিটিক্যাল ছিলেন, এই মেকানিজম জানতেন না, ওনাকে ক্রিমিনালাইজ করা হচ্ছে, আবার কোনো কোনো পার্টিকে ক্রিমিনালাইজ করা হচ্ছে। এগুলো এখন এসে এইভাবে গল্প বলার কথা না, বরং বলার কথা হোলিস্টিক ভিউতে যার কন্ট্রিবিউশন, কাউকে ফটো থেকে মাইনাস করা, বন্দনা থেকে মাইনাস করা, অর্ধেক উল্লেখ করা, পুরোটা উল্লেখ না করা, এগুলো ঠিক না। আমি এখানে সমন্বয়কদের অনেকের বন্দনা এমনও পড়ছি, কফিন মিছিলের প্রোগ্রাম ঘোষণা আসতেছিল না দেখে আমরা ফোন দিয়ে 3 দফা প্রেশার দিয়ে ঘোষণাটা দেওয়া হয়েছে। পরের দিন বাস্তবায়নের জন্য রাতের বেলা ফোন দিয়ে বলা হচ্ছে এদিক থেকে ভাই তারা আপনারা যেহেতু বলছেন এখন কফিন আপনারা আইনা দেন, এটা আপনাদের দায়িত্ব। কফিন কিনে আনা থেকে শুরু করে হলে ঢুকানো পর্যন্ত, অনেক ক্যাম্পাসে ঢুকানো পর্যন্ত নানান নাট্যটিকার মধ্যে দিয়ে সবটা করেছি। তো আপনি 1 বছর পরে যখন বন্দনা দিয়েছেন তখন আপনি একবারও গুণ না করে বলেন নাই যেন ছাত্র শিবির কানেক্টেড ছিল কিনা, ছাত্রদের কোনো কোনো জায়গায় কানেক্টেড ছিল সেটাও গল্পে বলেন নাই। তো এগুলোর মধ্য দিয়ে দূরত্বতা তৈরি হয়েছে সেই সময়টাতে, সব দিক থেকে এই সন্দেহহীনতা হয়েছে। এখন হচ্ছে কিছু বলা হচ্ছে, এখনো এইগুলো চলছে আর কি। এটা খুবই দুঃখজনক। যারা বড় জিনিসের নেতৃত্ব দেন তাদের উচিত হচ্ছে সবাইকে অন করে সবগুলো সেভাবে করে ধারণ করতে পারা, এই ইউনিটে ধরে রাখতে পারা। এটা আসলে বলবেন যে কার এখানে ছাত্র দলের ক্রেডিট বেশি নাকি ছাত্র শিবিরের ক্রেডিট ছিল বেশি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ টিভি সেটের সামনে যতজন আছে সবাইকে এবং আমার সহ-আলোচক বৃন্দকে সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পূর্বে আমরা যখন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করি তখন আমাদের বিরোধী দলের সকল নেতাকর্মীদের মনস্থির ছিল একটাই, শেখ হাসিনার পতন। আমরা সেই লক্ষ্যে কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি। কার ক্রেডিট কতটুকু, কে কতটুকু করেছে এই বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনায় যাইনি। এবং পরবর্তীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আপনি যে প্রশ্নটা করেছেন, কখনোই বলেনি যে পুরো ক্রেডিটের দায় আমাদের বা পুরো ক্রেডিট শুধুই ছাত্রদলের। আবার ছাত্র শিবিরেরও আমরা দেখতে পাচ্ছি গতকালকে আমার ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাসুদ সাহেব এবং উনি সংসদ সদস্য, একজন দায়িত্বশীল নেতা, ঢাকা মহানগর জামাতের সেক্রেটারি, উনি গতকালকে বলেছে বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে বা জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থানের একমাত্র মাস্টার মাইন্ড হচ্ছে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। এই ভিডিওটা আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেছেন নিশ্চয়ই। মাস্টার মাইন্ড এই কথা বলেছেন? এই কথা উনি বলে থাকলে আমি নিজেটা বিরোধিতা করব। হ্যাঁ, উনি নিজেই বক্তব্য দিয়েছেন এবং এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আমরা ব্যাপক প্রচারণা হয়েছে এবং সেখানে আমি দেখেছি, আমি নিজেও খুব শুনেছি আর কি। শুনে ভাবলাম যে আমার ভাইদের কথা আর হচ্ছে মানে ওনাদের কথা এক নয় কেন। আমরা তো বললাম তো আমাদের লক্ষ্য স্থির একটাই ছিল, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন। এর বাইরে আমরা কি ভাবি না কে ক্রেডিট নিয়েছে, কিন্তু আমরা কিন্তু সেই লক্ষ্যটা মানে একটাই। আচ্ছা, আমি সেটা বাকের মজুমদারকে জিজ্ঞেস করব, মানে আপনাদের এই লক্ষ্যটা কোন সময় স্থির হয়েছে? আমাদের এই লক্ষ্যটা তো বিগত 17 বছরের গুম খুন নির্যাতন ফ্যাসিবাদের মানে মারাত্মকভাবে তারা যখন দমন পীড়ন করে এই আন্দোলনের চূড়ান্ত পর্যায়টা কি এটা হবে? এটা কি সেই আন্দোলন যখন শুরু হয় জুলাইয়ের 1 তারিখ ধরেন আন্দোলন শুরু, যে সময় কোটা নিয়ে যখন
এরা মানববন্ধন করলো, রাস্তায় আসলো, শাহবাগে গেল, সে জুলাইয়ের 1, 2, 3, 4, 5, 6 এখান থেকে আমি শুরু আপনার হলো। প্রশ্নটা বুঝতে পেরেছি। আমি চলে যাই 2023 সালের 28 জুলাই। 2023 সালে 28 জুলাই বিএনপির তখনকার সময়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই 28 জুলাই 2023 সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং মৃত্যু উপত্যকা দাঁড়িয়ে স্লোগান দিয়ে শেখ হাসিনার বুলেটের সামনে দাঁড়িয়ে এক দফার দাবিতে আন্দোলনরত ছিল, সংগ্রামী ছিলাম আমরা ছাত্রদল। সুতরাং এর পরবর্তীতে আমরা তো দীর্ঘদিন আন্দোলন করছি, 2023 সালে চলে গেলাম, কিন্তু তারপরে 2024 এসেছে, আমরা দীর্ঘদিন কার অন্তরীণ ছিলাম, কারাগার থেকে বের হয়ে এসে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি। সুতরাং আমাদের স্থির হয়েছে যখন একটা আন্দোলন যখন এক্সপেডিয়েট করার জন্য একজন দলের প্রধান আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলে, তখন কিন্তু আমাদের নেতাকর্মীরা আরও বেশি উচ্ছ্বসিত, আরও বেশি ত্যাগ করার প্রত্যয় গ্রহণ করে এবং তার প্রেক্ষিতে আরও বেশি বেগবান হয় আন্দোলন। এবং এইভাবে আমাদের ছাত্রদল, আপনি যে প্রশ্নটা করেছেন, আমাদের ছাত্রদল কন্টিনিউয়াসলি, বিশেষ করে 2023 সালে 28 জুলাইয়ের পর থেকে একদম 5 আগস্ট পর্যন্ত আমরা এক দফার মধ্যে ছিলাম। এখন এই এক দফা তৈরি করার যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টগুলো বিভিন্ন পার্সপেক্টিভে তৈরি হয়েছে। আপনি যদি আপনারা যদি বিশেষ করে বলেন, কিন্তু ছাত্র শিবিরও কি তাই ছিল? সেটা তো ছাত্র শিবির জানে, এবং আমি তো দেখেছি পরে 5 আগস্টের পরবর্তী সময়ে আমাদের ছাত্র শিবির অনেক নেতা, যেমন ফরহাদ ভাই বলেছে ওনাকে শিবিরের সেক্রেটারি হিসেবে। এই আন্দোলনটা যেভাবে গতি পায়, আমরা মিডিয়া কর্মী হিসেবে যেভাবে স্লোলি দেখেছি, বাকের মজুমদার বলতে পারবে যে শুরুতেই কি যারা এই আন্দোলন শুরু করে, যেভাবে শুরু করে, যে প্রক্রিয়ায়, তাদের কি শুরু থেকে এই ধরনের কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করবে বলে তারা এই আন্দোলন শুরু করেছিল? এটা আসলে কখনো শুনিনি কারো মুখে, আমি শুনিনি ব্যক্তিগতভাবে যে আন্দোলনের শুরুটাই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের লক্ষ্যে, এটা আমি শুনিনি। কোটা যে আমি তখন জেলে ছিলাম, কোটা আন্দোলন হচ্ছে, আমি ঠিক জুলাইয়ের কয়েকদিন আগে আমি জেল থেকে মুক্তি পেয়েছি, কারো অন্তরীণ থেকে কারো মুক্ত হয়েছে। আমি এসেই কিন্তু কোটা আন্দোলন অংশগ্রহণ করেছি, প্রথম জুলাই, 2 জুলাই, 3 জুলাই, ক্রমান্বয়ে আগে ক্যাম্পাসের আশপাশে গিয়ে এই আন্দোলনের সাড়া দিয়েছে। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তখন আমাদের একটাই কথা, ক্যাম্পাসের আশেপাশে গিয়ে আমি শব্দটা উচ্চারণ করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি তখন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান ছিলেন, উনি ঘোষণা দিয়েছিলেন যে কোনো যৌক্তিক আন্দোলনে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে এবং এই আন্দোলনটা এক্সপেডিয়েট করার জন্য যত কিছু করা দরকার, যত ত্যাগ করার দরকার, সবগুলো কিন্তু করতে হবে। এই পণ নিয়ে কিন্তু আমরা সবসময় যে কোনো আন্দোলন হতো, আমরা 18 সালের কোটা সংস্কার আন্দোলনে কিন্তু আমাদের বড় ভূমিকা ছিল। তখন যদি পতন হয়তো বা তার অনেক বছর আগে হয়ে যেত। এর আগে যত সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলন, সব যেটা আমরা ছিলাম, আমরা অংশগ্রহণ করেছি। কিন্তু আমাদের লক্ষ্য স্থির, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, লক্ষ্য স্থির হয়েছে 28 জুলাই 2023 সালে এবং এটা নিমিত্তে আমরা কাজ করতে পারছি। এখন জনমত সৃষ্টি করতে হবে। জনমত কখন সৃষ্টি হয়েছে? 16 জুলাই, যখন আবু সাঈদের বীরত্ব গাথা, যে গুলিবিদ্ধ হওয়ার দৃশ্য সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, এবং যখন শহীদ ওয়াসিম আগের দিন 15 তারিখে ঘোষণা করেছিল 16 শহর সবাই আসুন, সবাই 16 শহর আসুন, 16 তারিখে ঘোষণা দিয়ে, 15 তারিখে রাতে ঘোষণা দিয়ে 16 শহরে গিয়ে ওখানে শহীদ হয়েছে। এবং আমার ছোট ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনিক কুমার দাস, সেও ফেসবুকে লিখেছে, প্রাণের জগন্নাথ, তোমরা আন্দোলনে অংশগ্রহণ করো, যদি প্রথম গুলি খেতে আমি খাবো। এবং ঘটনাক্রমে অনেক কিন্তু প্রথম গুলিবিদ্ধ হয়েছে। সকালে আমাদের সাথে মিছিল করেছে জগন্নাথ নয়াপল্টনে, পরবর্তী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 3 শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে, তার মধ্যে সবচেয়ে মারাত্মক অনেক কুমার দাস গুলিবিদ্ধ হয়েছে। এইভাবে কি আন্দোলনের আমাদের তো এই ধারা ছিল, ছাত্রদলের 2 জনের উদাহরণ আপনাকে দিয়েছি, আমাদের ধারাটা এরকম ছিল। কিন্তু আন্দোলন যে প্রথম দিন থেকে সরকার পতনের জন্য বা ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের জন্য এই আন্দোলনই মানে লক্ষ্য হয়ে যাবে, এই আন্দোলনই আমাদের জন্য কাজ হবে, সেটা আসলে আমরা চিন্তা করিনি বা ওনারা চিন্তা করেন। কিন্তু আমরা এক দফার দাবিতে সেই 23 সালের 28 জুলাইতে কাজ করছি। বাকের মজুমদার, আপনি 2 জনের বক্তব্যই শুনেছেন, আমি আপনাকে প্রশ্ন করব না। 2 জনের মন্তব্য থেকে আপনি কোনো পিক করবেন কিনা, তা কে কতটা ঠিক ছিল এবং এই আন্দোলনটা কিভাবে শুরু ছিল, কিভাবে আপনারা আগায় নিয়েছিলেন? ধরুন যে আজকে 3রা আগস্ট 2026, তো আমি যদি 2 বছর আগে 3রা আগস্ট 2024-এর সাথে মিলাই, এখানে এসে অনেক বোঝাপড়া আমারও চেঞ্জ হয়েছে। 2 বছরের মানে সাইকোলজি চেঞ্জ হয়েছে, অনেক কাজ করেছি, নতুন মানুষের সাথে পরিচয় হয়েছে। তো সবাই সবার জায়গা থেকে ঠিক, মানে আমার কাছে যেটা মনে হয়, পুরো অভ্যুত্থানে আপনারও একটা গল্প আছে, আপনি কি করছেন, আপনি কাকে ফোন দিয়েছেন। যে লোকটা মাঠে যায় না, সে বাসায় বসে ফোন দেখছে, তারও একটা গল্প আছে। সে তার চাচারে ফোন দিছে, চাচতো বাইরে ফোন দিছে, তুমি কি করতেছো। মানে এই অভ্যুত্থানকে ঘিরে বা এই বিপ্লবকে ঘিরে আপনার প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের আওয়ামী লীগের গল্প আছে, উল্টা গল্প আর কি, সবার গল্প আছে। এবং এই গল্প আমি মনে করি যে যে জায়গা থেকে ঠিক আছে। এবং ওই ফরহাদ ভাই যেটা বলছিলেন যে সমন্বয়ের বিষয়টা, এটা তো সত্যি, এটা তো সবাই সব জায়গায় বলেছে যে
আন্দোলনের সময় ছাত্রদল, ছাত্র শিবির বা আমরা যারা নেতৃত্বের সামনের ফ্রন্ট লাইনে ছিলাম সবাই সবার সাথে কমিউনিকেশন করে আমরা আন্দোলনটা সেই সময় সাজিয়েছিলাম। এবং ফ্রম ভেরি বিগিনিং আমিও তো এটার একটা সাক্ষী, একদমই আমার একদম যেখানে ডিসিশন মেকিংয়ের সেন্টার পয়েন্ট ছিল সেখানে আমার থাকার সুযোগ হয়েছে। তো এখানে আমরা তো আমাদের এক একজনের দায়িত্ব ছিল, কেউ শিবিরকে মেনটেন করতো, মানে আমাদের এন্ড থেকে কাউকে ছাত্রদলটা মেনটেন করার জন্য দেওয়া হয়েছিল, কেউ দুইটারে কোঅর্ডিনেট করতো, মানে আমরা দায়িত্বগুলো ভাগ করে নিয়েছিলাম, কেউ বামপন্থীদেরকে কোঅর্ডিনেট করতো। এবং আন্দোলনের একটা ফ্রম ভেরি বিগিনিং আমাদের একটা ফিলোসফি ছিল যে সকল অংশকে যদি আমরা এক জায়গায় আনতে পারি তাহলে এই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে যাওয়া যাবে। এখন সফলতার আসলে তো এই শেষ নাই। সফলতা বলতে কি হ্যাঁ, সেই সময় সেটাই আপনার বলছি। এক দফার দিকে যাওয়ার কোনো না, এক দফা আমি এভাবে বলবো না, আমি বললাম যে সফলতা তো শেষ নেই। যেমন যে ধরেন যে জুলাই হয়েছে, জুলাইয়ের পরে আমরা অনেক কিছু চাইছিলাম, অনেক কিছু হয়নি, এখানে কিন্তু আবার ব্যর্থতার জায়গা আছে। আবার আন্দোলনের সফলতার যদি ওই সময়ের প্রেক্ষাপটে বলি, ওই সময় প্রাথমিকভাবে সফলতা তো ছিল যে কোটা যেটা আরোপ করা হয়েছে সেটা যাতে না থাকে, সেটা কীভাবে বাতিল করা যায়, বাতিল করে একটা সংস্কারের জায়গায় আনা যায়। এবং আমাদের জায়গা থেকে তো প্রাথমিকভাবে আমরা কোটা যেই পরিপত্র দিয়েছে সেটা পুরোপুরি বাতিলের দাবি জানাইছিলাম। তো এবং পরবর্তী আমরা সংস্কার একটা লাভ দিয়েছি যে 5%-এর বেশি কোটা রাখা যাবে না। তো এটা এক ধরনের সফলতা। আবার এখানে এটাও সত্য যে যেটা বাসিত ভাই বলছে যে ওনারা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করতেছে, ওনারা আগে থেকে এক দফার কথা বলে আসতেছে। বা ধরেন যে ফরদ ভাইরা ওনারা শিবির যারা করতেন বা ওই সময় শিবির যারা করছে, ওরাও তো দীর্ঘদিন নির্যাতিত, ওরা পরিচয় দিতে পারে না, ওরা কি কোনোভাবে চাইবে না কি যে হাসিনা ক্ষমতায় থাকুক? মানে প্র্যাকটিক্যালি যদি বলি, ওনারা কি চাবে যে হাসিনা ক্ষমতা থাকুক? ওনাদের যখন সুযোগ হয়েছে ওনারা সেখানে ধাক্কা মারছে, ওনারা সেখানে কাজ করছে। আবার আমাদের কথা বলেন, আমরাও তো ক্যাম্পাসে আমাদেরকে হল থেকে বের করে দিছে, আমরা যাদেরকে ফ্রন্ট লাইনে দেখছি তো বেশিরভাগই এরা ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে আমরা অ্যাক্টিভিজম করতেছি, ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলতেছি, ছাত্রলীগের হাতে মার খেতেছি। তা আমি কি চাই না কি যে হাসিনা থাকুক? যেখানে একটা সম্ভাবনা তৈরি হবে সেখানে হাসিনাকে আমরা ধাক্কা দিয়ে একসাথে এটা কাজে লাগানো, যেটা সবার মধ্যেই এই আকাঙ্ক্ষাটা ছিল। এখানে কার বেশি ছিল কার কম ছিল আমি এই প্রশ্নে যাবো না, এই আলাপে যাওয়া আমি মনে করি যে ভিত্তিহীন। বরং সবাই মিলেই যারা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের দ্বারা ক্ষতিগ্রস্ত ছিল এবং এই অঞ্চলের জনগণ নিয়ে কাজ করতেছে, তারা সবাই কোনো না কোনো ফরম্যাটে আওয়ামী লীগের পতন চাইছে। কিন্তু আন্দোলনের শুরুর প্রেক্ষাপট যদি বলি, শুরুর প্রেক্ষাপটে এখানে ছাত্র শিবির বা ছাত্রদল, আমি ফরদ ভাইয়ের লাগে যিনি যেটা বলেন যে মাহফুজ ভাইয়ের সাথে 13 তারিখ কথা বলছে, 13 তারিখ রাতে আমার সাথেও প্রায় 40 মিনিটের মতো ফোনে কথা ছিল, মনে আছে কিনা আপনার, ওই কমিটি নিয়ে, সমন্বয় কমিটি নিয়ে, হ্যাঁ আমরা অনেকক্ষণ কথা বলছিলাম। তো ওই দিন আমার ভাতিজা মারা যায় আর কি, তো আমার মনে আছে যে ওই দিনের দিনটা। তো সমন্বয় কমিটি নিয়ে ওনার সাথে কথা বলতেছিলাম, ছাত্রদলের ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা দায়িত্ব ছিল ওনাদের সাথে সমন্বয় কমিটি নিয়ে কথা বলতেছিলাম। এবং ছাত্রদল শুরুতে একটু অনীহা ছিল যে এরকম একটা পরিস্থিতির সাথে যেন নির্বাচন হয়েছে, তোমরা এখন কোটা নিয়ে আসো, সরকার পতনের দিকে না তোমরা যাবো, ওনারা একদম স্পষ্ট ভাষায় এটা শুরু থেকে বলছে। তো আমরা বলছি যে ভাই এটা তো একটা সিচুয়েশন তৈরি করতে হবে, পরে সিচুয়েশন ওয়াইজ যেদিকে যে আমরা তো আওয়ামী লীগের পক্ষের না। এবং ট্রুলি যেটা যারা আওয়ামী লীগের ছিল পক্ষে না, আবার আপনার সাথে একসাথে যারা রাজনীতি করেন বা আপনার দল, এখন ধরেন আপনি মূল দল এনসিপির কথাই যদি বলি, তো সেই জায়গায় কেউ কেউ বলে যে না, এই দলের যারা এখন নেতৃত্বে আছেন বা সেই সময় নেতৃত্বেই ছিলেন তারা ছাত্রলীগের সাথে ওপেন রাজনীতি করেছেন এবং তারা ছাত্রলীগেরই আচ্ছা, আপনাকে তাহলে আমি জিনিসটা স্পষ্ট করি। এখানে এই ধরেন যে নাহিদ ইসলাম হচ্ছে এনসিপির আহ্বায়ক, আর আক্তার হোসেন হচ্ছে এনসিপি সদস্য সচিব, আসিফ মাহমুদ ধরেন যে মুখপাত্র আছে, আমি ছাত্রশক্তিতে আছি। আর হচ্ছে ধরেন যে এখানে মূলত আরো নাসিরুদ্দিন পাটোয়ারির কথা বলেন, সেও আগে আওয়ামী লীগের কোনো রাজনীতি করে নাই। সালমিন হাসান বাইরে নিয়ে কিছু প্রশ্ন আছে। তো এই প্রেক্ষাপটটা যদি বলি যে আমরা ওই প্রশ্নের কথাই যারা তোলেন তারা কি মানে সেটা কি ভ্যালিড কি ইনভ্যালিড সেটাই বলছি, সেটা কিভাবে কি হয়। ধরেন যে আন্দোলনের সময় আমাদের যারা আমরা গণতান্ত্রিক ছাত্রশক্তি করতাম তৎকালীন সময়, সেটার আহ্বায়ক ছিল আক্তার হোসেন, সদস্য সচিব ছিল নাহিদ ইসলাম, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ছিল আসিফ মাহমুদ, আমি ছিলাম সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো আমাদের টপ 4 একটা ফোরাম ছিল এবং এখানে উপদেষ্টা হিসেবে মাহফুজ আলম 5 জন একটা ফোরাম ছিল। তো এখানে আন্দোলনকে সার্বজনীন করার জন্য, সকল অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমরা যেমন যে শিবিরের সাথে বসছি, ছাত্রদের সাথে বসছি, সবাইকে এখানে ইনক্লুড করা হয়েছে। আবার একই সাথে এটাও সত্য যে হলে যারা শিক্ষার্থী ছিল ওরা তো সবাই শিবির ছাত্রদলের সাথে কমিউনিকেশন এরকম না, বা সবাই ছাত্রলীগের রাজনীতিটা করতে চায় বা করছে, ফুল আরো করবে সামনে এরকম না। সেইখানে যাতে হলের যারা যেসব শিক্ষার্থীরা ছাত্রলীগের সাথে কোনোভাবে অ্যালাইন আছে, এই অংশটাকে আন্দোলনে কিভাবে অংশগ্রহণ করা যায়, আরো বেশি তাদের অংশ নিশ্চিত করা যায়, তাদের একটা লিডারশিপ নিশ্চিত করা যায়, সেই জায়গা থেকে আপনি ধরেন যে সার্জিস আলম, তার বিষয়ে সবচেয়ে বেশি অভিযোগ আছে। সার্জিস আলম ওই সময়ে সায়েন্সের যে লাইব্রেরিটা ছিল
মানে আমরা লাইব্রেরি কেন্দ্রিক আন্দোলন শুরু করছিলাম, সেই লাইব্রেরিতে সে একটা পরিচিত মুখ ছিল এবং সবার মধ্যে গ্রহণযোগ্য ছিল। সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ওই সময় সারিস আলম ছিল, এবং সারিস আলমের ব্যাপারে সবাই সেখানে পজিটিভ ছিল যে হ্যাঁ সে শুরুর দিকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ছাত্রলীগ করলেও সে হচ্ছে যে কখনো কারোর সাথে নেগেটিভ কোনো কার্যক্রমে জড়ায় না। এরকম তো বহু ছাত্র না এরকম অনেকে ছিল, কিন্তু লিডারশিপ তো থাকতে হবে। তো সারিস আলমের মধ্যে সে লিডারশিপ ছিল, এবং সারিস আলম তো আন্দোলন নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সে ভূমিকা রাখছে। সে যখন বক্তব্য দিছে তার বক্তব্য তো ভালো ছিল, সে তো স্টুডেন্ট কানেক্ট করতে পারছে নাকি পারে নাই? অবশ্যই পারছে, এখন পর্যন্ত সে পারতেছে। তো সারিস আলম তো সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সে যখন আন্দোলনের প্রথমে কোটা সংস্কার আন্দোলন যুক্ত হয়, পরবর্তীতে জুলাই অভ্যুত্থানের বা আমি বলি সরকার পতন আন্দোলন দিকেও সে কিন্তু সেখানে অনড় ছিল। এবং সেখানে যখন সারিস আলমের সাথে আপনার এই যে হাসান আব্দুল্লাহ, তিনিও কিন্তু একই প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। এবং হাসান আব্দুল্লাহ ওনার হচ্ছে যে একটা বিশাল অডিয়েন্স আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যারা বিভিন্ন সময় ওনার কাছে টিউশন ওই এডমিশনের সময় পড়াশোনা করছে, এবং খুবই প্র্যাকটিক্যালি ওই স্টুডেন্টগুলো তার প্রতি প্লিজ ছিল এবং তার নেতৃত্ব মাইনে নিতে সমস্যা হয় নাই। এছাড়াও হলপাড়ায় তিনি দীর্ঘদিন ছিলেন, তার একটা বিশাল নেটওয়ার্কিং ছিল, এবং লিডারশিপে তো তারাই আসে যাদের লিডারশিপ বা কমিউনিকেশনটা আছে। তা আমি যেটা বলছিলাম যে আপনি এইখানে যেমন সরকার বিরোধী লোকজন ছিল, আবার যারা ছাত্রলীগের 15 জুলাই মারামারি করছে, ছাত্রলীগের বিপক্ষে যারা হলে ছাত্রলীগ নির্যাতিত ছিল, কোনো সময় ছাত্রলীগের মিটিং মিছিলে যাওয়া লাগছে, ওই ছেলেগুলো কিন্তু সবচেয়ে বেশি প্রতিরোধ গড়ে তুলছে 15 জুলাই। আপনি তারা কিভাবে অভ্যুত্থান থেকে ফেলে দিবেন? সে তো তার ভুল জায়গা থেকে, তার যে ভুল পজিশন ছিল রাজনীতি, সেটা থেকে সে ওভারকাম করে আমাদের অভ্যুত্থানের পক্ষে আসছে। তো সবকিছু মিলিয়ে আমি মনে করি যে অভ্যুত্থানে এমন একটা পরিবেশ সৃষ্টি করছে, এখানে যারা ফ্যাসিবাদ দ্বারা সরাসরি নির্যাতিত ছিল তারাও ছিল, আবার অনেক সময় যারা ফ্যাসিবাদের নির্যাতনের মুখে ফ্যাসিবাদের সেই সময় রাজনীতিকে মেনে নিতে হয়েছে, সেই লোকগুলো সেই সময় তাদের সাহস দেখানোর সুযোগ পাইছে। এবং যারা সাহস দেখানোর সুযোগ পাইছে, আমি মনে করি যে তারা যদি আমার সাথে যুক্ত না হইতো, তাহলে ক্যাম্পাসে বিশেষ করে আমি তো মানে ছাত্রলীগের বিরুদ্ধে তো আমাদের অভ্যুত্থান 15-16 তারিখে হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ছাত্রলীগকে 15-16 জুলাই বিতাড়িত করতে সক্ষম হই। তো সেই অভ্যুত্থানে সারা যদি সহযোগিতা না করতো, তাহলে সেটা আসলে আমাদের পক্ষে কঠিন হইতো। আচ্ছা, আপনাকেই আর একটা প্রসঙ্গে প্রশ্ন দিয়ে শুরু করি আবু বাকের মজুমদার, যে আপনারা বলবেন যে অন্তর্বর্তী সরকার যখন গঠন হয়, তারপরে আমরা যেই প্রক্রিয়ায় একজন আমলা পরিবর্তিত হন বা বদলি হন, অথবা কাকে কোথায় দেয়া হবে, এই সিদ্ধান্তগুলো হয় সাধারণত এটা রাজনীতিবিদরাই এটা ঠিক করেন, বা তদবির আসে, উপর থেকে তদবির আসে। সেই তদবিরগুলো একটা সময় আমরা শুনেছি, এবং ক্যাম্পাসে তখন একটা রমরমা অবস্থায়, বিশেষ করে যেহেতু ছাত্ররা মব করে হলেও একজন আরেকজনকে এদিকে মানে একজনকে সাপোর্ট দিলে সে তার পোস্টিংটা এখানে হয়ে যাচ্ছে। সেই সময় একটা টাকা পয়সার লেনদেন। সেই সময় যে ছাত্রের ধরেন পাশের নীল খেতে গিয়ে ধরেন 50 টাকার খাওয়ার মানে সামর্থ্য তার নাই, আমরা তো ওই ক্যাম্পাসেরই স্টুডেন্ট, সেই ছাত্রকে আপনার ওয়েস্টিনে দেখা গেছে তারা বিভিন্ন জায়গায়, এবং যার বাটন ফোন যার হাতে থাকার কথা না, তার হাতে আইফোন, এই জিনিসটা ছিল কিনা ক্যাম্পাসে? আচ্ছা, প্রথমে আমি আপনার বক্তব্যটাকে আমি এটার একটু সমালোচনা করব, আপনার যে কথাটা না, আমার কথা না, এটা ক্যাম্পাসের স্টুডেন্টদের অনেকের কাছে। আমি আমার কথাটা তো শুনতে হবে, আমি পুরো বক্তব্য সমালোচনা করতেছি না। আপনি যেটা বললেন যে কি বলে মব করে ছাত্ররা ওজনকে সরাই দিছে, মানে এখানে মব করে আপনি কোনটা মিন করতেছেন আমি জানি না, আমার দেখে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। মানে মব করে যায় সেখানে এরোরে সরাই দিছে। এখানে স্পষ্টভাবে ওই সময়ে যে প্রধান বিচারপতি ছিল তার বিরুদ্ধে ছাত্ররা 5 আগস্টের পরে, না আমি মোটা দাগে বড় পোস্টের কথা বলি নাই, আমি বলছি সারা দেশের স্থানীয় সরকার পর্যায়ে যেই ছোট ছোট পোস্টিং গুলো ঘটে, সেখানে স্থানীয় সরকার পর্যায়ে হচ্ছে যারা আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল তাদেরকে সরাই দিছে। এবং স্থানীয় সরকার বলতে আমি মানে আপনি স্পষ্টভাবে একটা উদাহরণ দিতে হবে আমাকে, যে কোথায় ছাত্ররা মব করে যেটা মানে লেজিট না এরকম কাউকে সরাই দিছে বা ছাত্ররা তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। আপনি যদি বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন সাবেক বিসির বিরুদ্ধে ছাত্ররা আন্দোলন করতে পারবে না, সে আওয়ামী লীগের কিট আমরা জানি না, বা আপনার ধরেন যে এখানে যে আওয়ামী লীগের চেয়ারম্যান ছিল তার বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন করতে পারবে না, এটা যদি আপনি বলেন, আপনি যদি বলেন যে আওয়ামী লীগের জেলা পরিষদের প্রশাসক ছিল তার বিরুদ্ধে ছাত্ররা কথা বলতে পারবে না, এটা মব হয়ে যাবে, এইটার আমি বিরোধিতা করি। আর আপনি যদি আরেকটা যেটা বলছেন যে ক্যাম্পাসের যে মোবাইল বাটন ফোন চালানোর কথা এখন কি চালাচ্ছে, আমি ধরেন যে এই ধরনের উদাহরণ আমি ক্যাম্পাসে কাজ করছিলাম 5 আগস্টের পরে, আবু বাকের মজুমদার সচিবালয় যায় না এবং মোহাম্মদ মজুমদার মন্ত্রণালয় যায় নাই, আমি একদমই টপ 4 যে ফোরাম ছিল অভ্যুত্থানের সময়, সেখানের একজন আমার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেখানে। আমি এগুলো নিয়ে কথা খুব বেশি বলি না, মানে আমি ক্যাম্পাসে ছিলাম। আমি ধরেন যে এই ধরনের উদাহরণ আমার চোখের সামনে সেভাবে পড়ে নাই।
আপনাকে আমি আরো একটু বলতে চাই, ক্যাম্পাসে যেসব পোলাপান অভ্যুত্থানে অংশগ্রহণ করছে, ইভেন ছাত্রদল শিবির আমাদের সাথে যারা আছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো এইসব পোলাপানের এখনো অনেকের দুপুরে রাতে মিলে খাবারের টাকা থাকে না, এবং খুবই কষ্ট আছে এই পোলাপানগুলো। কারণ এরা 24শে জুলাই আন্দোলনের পর থেকে এরা জীবনে এমন পরিবর্তন আসছে, কি পরিবর্তনটা, সে আগে টিউশন করাইতো বা তার একটা আগের একটা লাইফস্টাইল ছিল, ওটা একদমই চেঞ্জ হয়ে গেছে। সে ক্যাম্পাসের আন্দোলন, রাষ্ট্রীয় আন্দোলনের মধ্যে সে যুক্ত হয়ে গেছে। সে এখন আগের লাইফস্টাইল থেকে বেরোয়া সে এই মাঝখানে একটা ইন্টারিম আমলে বিভিন্ন সিচুয়েশন ছিল, ডাকসু গেছে, পোলাপান এগুলোর মধ্যে জড়ায়া তারা এখন যে নিজে দুপুরের মিল কি খাবে, রাতে মিল খাবে, এর টাকা এখন অনেকে জোগাড় করতে পারে না। এবং আমি তো ছাত্র দলের নেতা, শিবির নেতা সবার সাথে উঠা বসা আছে, অনেকের অবস্থা খারাপ, কারণ সংগঠনটা তাদেরকে এই জিনিসগুলো ফেভার করতে পারে না। আর আপনি যেটা বলেন যে ওয়েস্টিন আলাপ আসছে যে বাংলাদেশে আসিফ মাহমুদের মাধ্যমে, ওয়েস্টিন চিনছে মানুষ আসিফ মাহমুদের মাধ্যমে, ঠিক আছে। আসিফ মাহমুদ তৎকালীন সময় উপদেষ্টা ছিলেন, তিনি উপদেষ্টা থাকাকালীন সময় তিনি ওয়েস্টিনে গিয়েছেন, উনি আরো 10 জায়গায় গিয়েছেন, উনি বাইরে গিয়েছেন, এখন ওনার হিসাবটা আসলে আমি বলতে পারবো না, কিন্তু আমার চোখে ধরেন যে একদম খুবই সাধারণ শিক্ষার্থী, এরকম কোনো কিছু ক্যাম্পাসে আপনি দেখেন নাই, হলগুলোতে এরকম ওরা কোনো ওয়েস্টিনে কিছু হয়? গিয়েছে, এটাও ধরেন যে আচ্ছা আচ্ছা এটাও আমি আচ্ছা, বলতে পারি না। কাজী জিয়াউদ্দিন, কারণ ক্যাম্পাসে আমি এখনো দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমি বললাম তো, ছাত্র শিবির, ছাত্র দল বা ছাত্র শক্তি পোলাপান এখন অনেকে দুপুরের মিল, রাতের মিল টাকা ওরা ম্যানেজ করতে পারে। আচ্ছা, কাজী এবং আপনি জিয়াউদ্দিন, ওনাদেরকে জিজ্ঞেস করেন সত্য কিনা। জি 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 বাসিত, আপনি যদি একটু আপনার মতামত বলেন। বেসিক্যালি আপনাকে যে কোয়েশ্চেনটা করছি, এইটা আমি ছাত্র দলের ছেলেদের কাছ থেকেই আমার এই অভিযোগগুলো আসছে, যে ক্যাম্পাসের অবস্থা এখন এই রকম যে অনেক মানুষের হাতে অনেক টাকা। এইরকম পরিবেশ তৈরি হয়েছিল কিনা 5 আগস্টের পরে অন্তর্বর্তী সরকারের সময়? দেখুন, আপনি প্রশ্নটা হয়তো অনেক মানুষের থেকে শুনে তারপর জি। করেছেন আবুল বাকের মজুমদারকে, কিন্তু আমাকে স্পেসিফিক্যালি বললে আমি মনে করি যে আমরা দেখেছি অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, বিভিন্ন মিডিয়াতে এসেছে, এটা কিন্তু অসত্য নয়। এটা ক্যাম্পাস পর্যায়ে না, অনেকের এটা আমি বললাম ক্যাম্পাস পর্যায়ে না, অনেকে ক্যাম্পাস পর্যায়ে যদি না হয় তাহলে তো আরো বেশি অন্যায় হয়েছে, কারণ এই ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে দিয়েই তো আন্দোলন বেগবান হয়েছে। যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, ওয়েস্টিনে যাচ্ছে, রেডিসনে মিটিং করতেছে, ইফতার পার্টি কন্টিনেন্টালে করতেছে, এই যে কাজগুলো করতেছে, এটা তো তাহলে তাদেরকে, তাদের অধিকারকে, যারা সাধারণ শিক্ষার্থী, আবুল বাকের মজুমদার বলছে তারা খেতে পারছে না, তারা এখনো অ্যাফোর্ড করতে কষ্ট হচ্ছে, তাহলে তাদের তো প্রতি তো অন্যায় হয়েছে। তারা এই ধরনের নেতৃত্ব তো বাংলাদেশের জন্য আগামী দিন হুমকি। যেই নেতৃত্বরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারের নেতৃত্ব দিয়ে আজকে বিভিন্ন বড় বড় মঞ্চে গিয়ে কথা বলছে, বিভিন্ন জায়গায় গিয়ে প্রোগ্রাম করছে, সভা করছে, কাদের, সাধারণ শিক্ষার্থীদের মাথা বিক্রি করেই তো হয়েছে নেতা, না হলে তো এত সোজা ছিল না। এই কথাটা ভাই মাথা বিক্রি করে নেতা হয়েছে, এটা তো মানে আমি সরি না, আমি আবু বকর মজুমদারের কথাকে টেনে নিয়ে বলেছি যে সে বলেছে সাধারণ শিক্ষার্থীরা বা যারা ছাত্র শক্তি আছে বা ছাত্রদলের কথাও বলেছে, হ্যাঁ এরকম তো পর্যায়ে, কিন্তু ওই আপনি তো ম্যাসিভলি বলতে যান, বাকে তো ম্যাসিভলি বলছে যে সবাই তো না, যারা নাহিদ ইসলামের কাছের লোক, যারা আসিফ মাহমুদের কাছের লোক, যারা মাহফুজ আলমের কাছের লোক ছিল, বা যারা আরো যাদের দায়িত্বশীল জায়গায় যারা গিয়েছে তাদের কাছের লোক যারা আছে, তারা কিন্তু ঠিকই অনেক কিছু করে ফেলছে, এবং তাদের নামে বিভিন্ন রিপোর্টও আমরা সোশ্যাল মিডিয়াতে ভাসছে দেখছি, এবং সাধারণ পিএসও 400 কোটি 300 কোটি টাকার দেনা আছে। আবার সার্জিস আলমের শ্বশুর বিয়ে হয়েছে, কয়েকদিন কোত্থেকে এনে বিচারপতি হয়ে গেছে, এগুলো তো এক্সাম্পল ক্রিয়েট করেছে দেখেই তো এই প্রশ্নটা রেজ হয়েছে, আর আপনি আবুল বাকের মজুমদারকে করেছেন। আপনি তো এটা যদি কোনো কিছু উৎপন্ন না হতো তাহলে নিশ্চয়ই আপনি বলতেন না। আপনি তো এই বিষয়গুলো দেখেই মানুষ, বাস্তবতা কি তা নয়? আপনি কি অবিশ্বাস করতে পারবেন যে লাস্ট 18 মাসে এনসিপি মানেই তো এভরিহোয়ার? আবু বাকের মজুমদার একটা এক্সেপশন হতে পারে, তার ব্যক্তিগত, আমি তাকে নিয়ে রিসার্চ করছি না, ওনাকে নিয়ে আমি রিসার্চ করছি না, উনি কোন সচিবালয়ে যায় নাই, কোন মিনিস্ট্রিতে যায় না, বা কোন ডিপার্টমেন্টে যায় না, আমি যাই না। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল এখন পর্যন্ত কোথাও যায়নি, আমি কাজে ছাত্রদল কোথাও যায়নি, আমি যাইনি, আমি আমার কথা বলতে পারি, বাকের যেরকম বাকের কথা বলছে আমি যাই। এবং আমাদের এরকম অসংখ্য নেতা কর্মী যারা প্যাশনেটলি পলিটিশিয়ান, অ্যাট লিস্ট 70 ইয়ার্স পলিটিক্স করে হচ্ছে, তাদের ম্যাক্সিমামই কিন্তু এরকম অনেক জায়গায় যায়নি। আচ্ছা, এটা বাস্তবতা। তো এই ধরনের কিছু, কিন্তু ওই যে মানুষ, সেই সকল মানুষগুলো, যে সকল মানুষের ব্যাপারে প্রশ্ন রেজ হয়েছে, যাদের চলাফেরা, লাইফস্টাইল দেখে প্রশ্ন রেজ হয়েছে, সেটা প্রশ্নটা রেজ হওয়াটাই স্বাভাবিক। এরকম হয়েছে 5 আগস্টের পরবর্তীতে সবচেয়ে বেশি নিয়োগ বাণিজ্য হয়েছে, সবচেয়ে বেশি ট্রান্সফার বাণিজ্য হয়েছে। সেটা কারা করেছে? কারা ছিল স্টিয়ারিং এ, কারা সমন্বয়ক থেকে, কারা সমন্বয়ক থেকে আন্দোলনের সকলের অংশগ্রহণ ছিল, সকল শ্রেণী পেশার মানুষের, সকল দল মত নির্বিশেষে সবার, কিন্তু সরকার গঠনের যেই পর্যায়ে সেখানে সমন্বয়ক থেকে তো 3 জন উঠে গিয়েছে। ওখান থেকেই তো আপনি আসেন, অ্যানোমালিস গুলো তো ওখান থেকেই হয়েছে। দেখেন না আপনি সকলের সবকিছু ঘাটাঘাটি করলে তো আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখেছি। আমি তো একটা উদাহরণ দিয়েছি, দেখেন সমন্বয়কের শ্বশুরও সরাসরি বিচারপতি হয়ে গেছে।
তো এরকম তো অনেক কিছু ঘটেছে, এই ঘটনাগুলোর প্রেক্ষিতেই তো আপনার প্রশ্নটা আসছে। না, সেই জায়গায় কি ছাত্রদলের কোনো জায়গায় ছাত্রদল ছিল না? আমি কাজী জিয়াউদ্দিন বাসাত, আমি আমার কথা বলতে পারবো। আমার কি পরিবর্তন হয়েছে? বরং 5 আগস্টের পরবর্তীতে আমার ছাত্র সংগঠনটাকে আরো বেশি গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে গিয়ে আমাকে অনেক কিছু ফেস করতে হয়েছে। এরকম আমাদের যারা 17 বছর রাজনীতি করেছে, রাজনীতিটাকে প্যাশনেটলি নিয়েছে, যাদের জীবন যৌবন সবকিছুই দিয়ে উৎসর্গ করে দলের জন্য, দেশের জন্য কাজ করেছে, তাদের সকলের কিন্তু এরকম। এখন আপনি যদি স্পেসিফাই করতে পারেন যে ছাত্রদলের অমুক নেতা এটা হয়েছে, তাহলে আমি বলবো যে কিভাবে হয়েছে, তাহলে আমি দেখতে পারবো। কিন্তু আমার জানা মতো ছাত্রদলের যারা মূল স্টিয়ারিং এ ছিল, নেতৃত্বে ছিল বিগত 17 বছর, যারা পরিশ্রম করেছে, ত্যাগ করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু আপনি চাইলে কিছু দেখাতে এখন পর্যন্ত পারবেন না। আচ্ছা আচ্ছা, পরিষ্কার। এস এম ফরহাদ, আপনি বললেন যে এখন এই যে আমি শুরু করেছিলাম ওই প্রসঙ্গটা টেনে, যে এখন আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে যে প্রোগ্রামগুলো হচ্ছে সেখানে সাধারণ ছাত্রছাত্রীদের যেই মানে তাদের অংশগ্রহণ না হলে তো ওই আন্দোলনটা সফল হয় নাই, তাদের ওই জায়গায় অংশগ্রহণটা একেবারেই নাই, অলমোস্ট কিছু তো থাকবে, সেই জায়গায়ও খুব একটা দেখা যাচ্ছে না পার্টিসিপেশন। আমি আপনার উত্তরে যাব, তার আগে দুটা বিষয় কোট করতে চাই আর কি ভাইদের। প্রথম যে ব্যাপার সেটা হচ্ছে, উনি বলেছেন ছাত্রদল কোথাও যায় নাই। ছাত্রদল কয়েকটা জায়গায় গিয়েছে, সেটা হচ্ছে ছাত্রদল থানার ভিতরে গিয়ে মানুষকে পিটাইছে। ছাত্রদল আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্রদর্শনী প্রোগ্রামে গিয়ে সশস্ত্র আক্রমণ করছে কিছুক্ষণ আগে। ছাত্রদল জগন্নাথ ইউনিভার্সিটিতে শিবিরের প্রোগ্রামের উপর আক্রমণ করছে। ছাত্রদল গতকালকে শহীদুল্লাহ হলের প্রবেশকে ভোর 5টায় তার বাসা থেকে উঠাই নিয়ে আসছে, যাতে সিসিটিভি ফুটেজ ডিলিট করতে পারে। মানে ছাত্রদল এগুলো রেগুলার করছে। ছাত্রদল আপনি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কথা জানেন, সেখানে গিয়ে একজনকে হত্যা করছে। ছাত্রদলের চট্টগ্রাম কলেজের ঘটনা জানেন, সেখানে গ্রাফি থেকে কেন্দ্র করে, আঁকাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত সশস্ত্র আক্রমণ করছে, আমাদের একজনের পা কেটে ফেলছে একেবারে। ছাত্রদল এগুলো নিয়মিত করছে। ছাত্রদল মূলত এখন যে ছাত্রদলের রাজনীতি, ছাত্রদল চাই একটা সংঘাত। আমি দুইটা স্যাম্পল বললে হবে। ছাত্রদল এখন সংঘাত, একটা রক্তক্ষয়ী সংঘাত চাই, যে সংঘাতটার মধ্য দিয়ে মারামারি হওয়ার পরে পুলিশ এন্ট্রি নেবে ক্যাম্পাসে, এটা মিলাই নেবেন সামনে। একটা রক্তক্ষয়ী সংঘাত হবে, সংঘাতের পরে একটা মানে বলবো যে অদ্ভুত পরিস্থিতিতে 144 জারি করা হইলো, তারপরে পুলিশ ঢুকবে ক্যাম্পাসে, ঢুকে হল খালি করবে, তারপর হলটা ছাত্রদলের হাতে তুলে দেবে। এই হচ্ছে ছাত্রদলের এখন রানিং পলিটিক্সের মেন প্ল্যান। এর আগে মানে সেই আগের প্রক্রিয়া চলে যাবে, আগের প্রক্রিয়া আরো এগ্রেসিভ প্রক্রিয়া। আপনি মিলাই নেন, আব্দুল্লাহ মাহমুদ ঢাকা ইউনিভার্সিটি শিবিরের একজন দায়িত্বশীল সাবেক, তার নামে একটা ভুয়া ফটো কার্ড চড়াইলো, তারা এখনো এটা ঝুলাই রাখলো তাদের আইডিতে। এখনো পুলিশ ফরেন্সিক রিপোর্ট চেক করে তার ফরেন্সিক মানে ডিজিটাল ফরেন্সিকে পাঠায়া কোনো প্রুফ পাইল না, বললো যে এটা ফেক, এটা অনেক ছড়াইছে, এবং এইটা তার উপর চাপাই দিয়া থানার ভিতরে তার উপর আক্রমণ করলো, তার সহপাঠীদের উপর আক্রমণ করলো, যে নিজে পুলিশকে বলতে গিয়েছিল যে ভাই আমার অপরাধ করলো, আমার পানিশমেন্ট দেন, আমরা মোবাইল প্রয়োজন চেক করে পুলিশকে বলতে গিয়েছিল। উল্টা পরবর্তীতে শাহবাগ থানায় গিয়ে তার বিরুদ্ধে মামলা করছে ছাত্রদল। এই মামলা এখনো চলছে। পুলিশ এদিকে যে বলছে এই ফটোকার্ড তার না, তার নামে ছড়ানো হয়েছে, মামলাও গ্রহণ করছে, মামলা তার বিরুদ্ধে এখনো চলছে। এটুকু তো শেষ না, শহীদুল্লাহ ঘটনা বলেন পুরো তুলপাড় করে ফেলছে, মিছিল স্লোগান সমাবেশ দিয়ে ছাত্রদল, মাশাআল্লাহ। পরে ঘটনা কি দেখলাম, 5 দিন আগের ঘটনা, তার যে এজিএস এর ব্যাপারে অভিযোগ আসছে, এজিএস নিজে বলছে যে আমার মানে এই ব্যাপারে যে কোনো লিগ্যাল পানিশমেন্ট আমাকে সঁপে দিতে এবং তাদের সঁপে দিতে প্রস্তুত। অথচ তারও 3-4 দিন সময় গেল, তাকে জানানো হয় না, ভিডিওটা করা হয়েছে। তারপর যখন সে নিজে, ছাত্রদল প্রথম ভাবছিল ও মনে হয় ডিফেন্ড করবে, মনে হয় নিজেকে বাঁচানোর চেষ্টা করবে, ছাত্রদল যখন দেখলো সে নিজে আইনের কাছে নিজেকে সঁপে দিচ্ছে, তার ওই অভিযুক্ত ব্যক্তি সহ, এবং ছাত্রদল সিসিটিভি ফুটেজ জেলে করে উঠে পড়ে রাখলো। কল রেকর্ড দেখলাম যে প্রভুজ বলতেছে আমাকে ভোর 5টা বাজে বাড়ি থেকে উঠে নিয়ে আসছে। তো এই ধরনের রাজনীতি আমরা চাই না, এবং শেষ পর্যন্ত প্রবোস্টের রুম আক্রমণ করলো। এর আগে দেখলাম কয়েকদিন আগে থানা আক্রমণ করলো, একটা প্রবোস্ট আক্রমণ করলো। এটা খুবই অ্যালার্মিং অনুমান, একদম পরিষ্কার মোটামুটি যে ছাত্রদল এই প্রক্রিয়ায় সামনে হলদখল করবে, একটা মারামারি করবে, মারামারি করার পরে এখানে পুলিশ ঢুকাবে, পুলিশ বলবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারছে না, 140 জারি, হল বন্ধ, তারপরে হলে ছাত্রদল ঢুকাবে, মিলানিয়ান টুডে অর টুমরো, এটাই করতে যাচ্ছে। এখন পর্যন্ত ছাত্র শক্তি আছে, শিবির আছে, আমরা ক্যাম্পাস আছে দেখে এখন পর্যন্ত পেরে উঠছে না। কোনো একটা ট্যাগিং ধরে, এটা ভাইরা দ্রুতই চাচ্ছে, ভাইরা কিছুদিন আগে চেয়েছিল। এই যে আব্দুল্লাহ মাহমুদের ইস্যুতেই পুলিশ রেডি ছিল ফোর্স ঢুকানোর জন্য, শুধুমাত্র 71 হলে গিয়ে হল সংসদের সামনে গিয়ে ওরা মারামারি করছে ছাত্রদল। আমরা আমাদের ভাইদেরকে থামাইছি যে কোনো সংঘাতে যাওয়ার দরকার নাই, যে কারণে মারামারিটা হয় না, হলেই পুলিশ যুক্ত ওদিনই হল বন্ধ করে দিতে, এটা হচ্ছে আমাদের প্ল্যান। তারপর ছাত্রদলকে ক্যাম্পাসে তো তারা আছে, প্রত্যেকটা হলেই তাদের কমিটিতে আছে, প্রত্যেকটা হলেই তাদের অ্যাক্টিভিটিস যেটুকু থাকার আছে। মুশকিলটা এই জায়গায়, হতাশাটা বুঝতেছেন না, সেটা হচ্ছে হলে তো আছে কিন্তু পলাশী মার্কেট থেকে তো চাঁদা পায় না। হলে তো আছে,
প্রথম আলোর রিপোর্টে যেমন দেখছেন, আরো কয়েকটা পত্রিকার রিপোর্টে ওই মিরপুর থেকে শুরু করে পুরো এরিয়া ব্লকে এবার করে চাঁদাবাজি করছে। এখন তো ওই আনন্দবাজার থেকে চাঁদাবাজি করতে পারে না, এখন তো নিউ মার্কেট থেকে চাঁদাবাজি করতে পারে না, এটা তো স্টার্ট করতে হবে। এখন তো জসিমউদ্দিন হলের ক্যান্টিন কিংবা মসিন হলের ক্যান্টিন থেকে চাঁদাবাজি করতে পারে না। এখানে আবার একটা জিনিস আছে যে ধরেন যে বাইরে যেগুলো চাঁদাবাজি এগুলোতে আবার ক্যাম্পাসের ছাত্রদল পায় না, ওগুলো তার উপরে ভাগ বাটোয়ারা হয়ে যায়। আর মানে হলের গুলো local তারা ছাত্র- পায়। হয়। হ্যাঁ, তো এগুলো পাচ্ছে না, ডাকসু আছে, আমরা আছি, মানে এটা ফুললি নিয়ন্ত্রণ। এখন এখন চাঁদাবাজি হয়ই না ওই যে একটা ভাই বললেন যে এইসব জায়গায় এখন হচ্ছে না। নো, ক্যাম্পাসের আশেপাশে হচ্ছে না। ক্যাম্পাসের বাইরে হতে পারে, ক্যাম্পাসের বাইরে ওনাদের ব্লক নিয়ন্ত্রণ থাকতে পারে, ক্যাম্পাসের ভিতরে এখন পর্যন্ত এক পয়সা কেউ হাত দেওয়ার সুযোগ পায় নাই, যেখানে সুযোগ চাইছে এখানেই মোটামুটি আটকে গেছে আর কি। তাহলে ইনকামের জায়গাগুলো কোথায়? এই জন্যই তো ওই যে উন্নয়ন কর্মকাণ্ডে কে কোন কাজ পাচ্ছে এগুলো ভাগ বাটোয়ারা হচ্ছে। এটা আমি আশঙ্কা করছি অলরেডি 2141 কোটি টাকার যে টাকাটা আসছে, সরি 2841 কোটি টাকার যে টাকাটা আসছে মিনিস্ট্রি থেকে, এই বাজেটটা বিশ্ববিদ্যালয় থেকে কাজ শুরু হয়ে যাওয়ার কথা ছিল। মিনিস্ট্রি মিটিং করেছে যে যে কটা হল নির্মাণের 2841 কোটি টাকার টাকা শুরু করে দেন, কিন্তু হঠাৎ করে নতুন প্রশাসন এসে বলছে কাজটা এখন না, এটা ডিভিশনে পাঠান, এটা পরে করবে। তার মানে আমরা ডাকসু শেষ হবে, তারপরে শুরু করবে, তারপরে বিভিন্ন পার্সেন্টেজের আলাপ আসবে। আমি আরেকটা বিষয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে বাকের বলেছে যে তারা কোঅর্ডিনেট করতো অমুক অমুক পার্টি আলাদা আলাদা, এটা ট্রু, শুরুর দিকে করতো, কিন্তু 18 তারিখের পর থেকে যখন ইন্টারনেট বন্ধ হয়ে যায়, 18 জুলাইয়ের পর থেকে, তখন কেউ কারো খোঁজ নেওয়ার মতো জায়গায় ওইভাবে ছিল না। পুরোটাই শেষ পর্যন্ত ওই ক্রিটিক্যাল টাইমটা একদম সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে পলিসি মেকিং থেকে শুরু করে সবকিছু তখন আমি এবং সাদিককে আমাকে কোঅর্ডিনেট করতে হয়েছে। বাকের তো মিসিং। না, ফরহাদ ভাই, এখানে 19 তারিখ পর্যন্ত আমি শেষ হয়েছে। করি। 19 তারিখের পরে যে আমরা তো missing হয়ে গেছি। আমি শেষ করি, এরপরে বলিও, আমি তো কারো থামে নাই। বাকের তো মিসিং, নাহিদ ভাই সমন্বয় করতেন, নাহিদ ভাই তো একবার সুযোগ পেয়ে কল দিয়েছিলেন, ওই দিন রাতে নাহিদ ভাইকে নিয়ে গেছে। তারপরে মাহফুজ ভাই চেষ্টা করতে, মাহফুজ ভাই তখন ইন্টারনেটের বাইরে, তো তখন আমাদেরকে তখন অফলাইন নেটওয়ার্ক ডেভেলপ করতে হয়েছে। আগেই আমি নিজেও অনেকগুলো ফোন কিনে রাখছিলাম, ফোন এবং সিম, ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার আগেই। তো পরবর্তীতে এগুলো ডিস্ট্রিবিউট করে কোঅর্ডিনেট করা সবকিছু সিদ্ধান্ত, প্রত্যেকটা প্রোগ্রাম ধরে একদম, আপনি যদি বলে থাকেন মানে আপনি দেখবেন পত্রিকায় অনেকগুলো ফোন কিনে রাখছিলেন, মানে এই টাকা কোত্থেকে? জামাত থেকে? এটা আমাদের শিবিরের টাকা কিনছি, ওই ছোট ছোট ফোন সিম। আমাদের সাবেক টাকা দেয় না, আমাদের সাবেক আমাদেরকে বিশ্বাস করে, আমরা লুটপাট করি না। অন্য দলের ভাই, সাবেকরা 1100 টাকার একটা ফোন কিনা যায় বাটন ফোন। আই মিন এরকম 10টা ফোন কিনতে আর 12,000 শিবিরের টাকা ভাই এত লাগে। বড় বড় প্রোগ্রাম করে আমাদের সক্ষমতা আছে, আর আমাদেরকে সাবেকরা বিশ্বাস করে, মনে করেন যে আমরা টাকা লুটপাট করি। 10,000 যে টাকা তো পার্টির ভাই লোকেরা manage বিশ্বাস করে না, সাবেকরা তাদেরকে টাকা না দিতে পারে। তো আমি যেটা বলছিলাম, একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলি, এটা বলে এই পয়েন্টটা শেষ করবো। আপনি দেখবেন পত্রিকা উল্টালে যে 58 সমন্বয়কের সমন্বিত বিবৃতি, জি, অথবা দেখবেন যে 59 সমন্বয়কের সমন্বিত বিবৃতি। এটা মূলত আমি নিজে টাইপ করছি কম্পিউটারে বসে। এটা কেন করছিলাম? তখন যখন ওরা 6 জন মিসিং, মানে বাকের, নাহিদ ভাই, আসিফ 3 জন মিসিং, আর ওইদিকে হাসনাত, সার্জিস, হাসিফ 3 জন হচ্ছে ওদের মোটামুটি জিম্মি, এদেরকে মিডিয়া ট্রায়ালের চেষ্টা করা হচ্ছিল বিভিন্ন 8 দফার একটা গেম, 8 দফা ভার্সেস 9 দফা। তখন 6 জন যখন মিসিং, তখন আমাদের তালিকা ছিল 65 জন সমন্বয়ক। আমরা একটা গেম খেললাম, আব্দুল কাদের নামের বিবৃতি লিখলাম হচ্ছে 59 সমন্বয়কের সমন্বিত বিবৃতি। তো এটা কারণ হচ্ছে পুলিশ, ডিজিএফআই এনএসএর লোকজন মিডিয়াতে গিয়ে বলতেছে এই বিবৃতি সমন্বয়কদের না, এটা আব্দুল কাদের না, মিথ্যা কথা, এটা দিও না, 9 দফা দেওয়া যাবে না, এটাকে ট্যাকেল দেওয়ার জন্য আমরা এভাবে দিলাম। এখন পুলিশ মনে করতে শুরু করলো যে সম্ভবত 59 জন একসাথে বসে মিটিং করতেছে। তারপরে তো পুলিশ খুঁজতেছে, বাস্তবে 59 জনের কোনো দেখা সাক্ষাৎ নাই, কে কোথায় কোনো খবর নাই। আমরা নিজেরাই গেমের অংশ হিসেবে টাইপ করছি, পত্রিকাতে এখনো উল্টালে প্রিন্ট ভার্সন পাবেন। পরের দিন প্রেস কনফারেন্সে আব্দুল হাল্লাহ মাসুদ ভুলবশত বলে ফেলছে আব্দুল কাদের ভাইকে পাওয়া যাচ্ছে না। মূলত আব্দুল কাদের ভাই কই আছে সে তো মাসুদ জানে না, কারণ ও মাত্র আসছে বাড়ি থেকে, ওর নিয়ে আসা হয়েছে, ও ইনফর্ম ছিল না, বলে ফেলছে। এরপরের দিন দেখবেন পত্রিকা 58 সমন্বয়কের সমন্বিত বিবৃতি। তখন আমরা মাসুদের বক্তব্যকে সত্য ধরে দিয়ে করছি। এভাবে করে ক্রিটিক্যাল টাইমটা পার করা, ওদেরকে বের করার আগ পর্যন্ত এই ক্রিটিক্যাল টাইমটা পার করতে হয়েছে। এই গল্পগুলো আপনি আসিফ মাহমুদের বইয়ে পাবেন না। ছাত্র শিবিরে লিড করছে। এটা আমি আন্দোলনের ক্রেডিট আমরা দিব না, আমি জাস্ট ট্রুটা বলতেছি। আন্দোলনের ক্রেডিট সবার, প্রত্যেকটা মানুষের। একটা মানুষ যদি জীবন না দিত, রাস্তায় না নামতো, আমার পরিস্থিতির কোনো ভ্যালু নাই, আমার সিদ্ধান্তে কোনো ভ্যালু নাই। আজকে আমি ধরেন কর্মসূচি ঘোষণা করছি, পরের দিন যদি প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায় না নামতো, অথবা এরপরের দিন প্রেস রিলিজের পরে যে কই মানুষের শিক্ষার্থীরা না নামতো, আমার প্রেস রিলিজের ভ্যালু কি? কোনো ভ্যালু নাই। আমার কর্মসূচি ভ্যালুয়েট করছে কারণ সাধারণ মানুষেরা, ছাত্র সমাজ, নাগরিকরা রাস্তায় নেমেছে। ক্রেডিট নাগরিকদের। আমরা যা সৌভাগ্যবান, এই একটা আন্দোলনের অংশ আমরা স্টিয়ারিং করতে পেরেছি। জিয়াউদ্দিন বাসিত, আপনি কি ওই প্রশ্নগুলোর অ্যানসার করবেন এর আগে? না, আচ্ছা, এখানে যেহেতু এই প্রশ্নে ঢুকছি আমরা, এই প্রশ্ন আচ্ছা আমি একটু জানতে চাই ওনার কাছে একটা কোশ্চেন, জাস্ট একটা কোশ্চেন করব। সেটা হচ্ছে আপনি বলেছেন ছাত্রদল কিছুই করে নাই এই যে জুলাইকে নিজেদের দাবি, ছাত্রদল নিজেদের দাবি করার জন্য।
শহীদদের তালিকা যখন প্রকাশ করলেন বিশাল সংখ্যক শিবিরের সাথী থেকে সদস্য সবাই যখন পাওয়া শুরু করছি, তালিকা আবার মিনিমাইজ করলেন। আবার কোথাও ওয়াসিমের নাম না থাকলে আবু সাইদ আমাদের না, ওয়াসিম আপনাদের, এরকম একটা ভিউ থেকে ঝগড়াঝাটি হলো, মারামারি হলো, এগুলো কেন হয়েছিল? এইগুলো আপনি অমীমাংসিত আর মীমাংসিত জিনিস নিয়ে প্রশ্ন, এটা কোনো কোশ্চেনের মতো না। ওটা আমার কাছে যেটা ফরহাদ ভাইয়ের বিশ্লেষণে আমার কাছে মনে হয়েছে বা যে কথাগুলো মনে হয়েছে, আমার কাছে ফরহাদ ভাই তো ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিল, ছাত্রলীগের অনেকগুলো কৌশল উনি রপ্ত করেছে এবং ছাত্রলীগের কৌশলগুলো উনি জানে দেখেই এখন এরকম 5 আগস্ট পরবর্তী সময়ের পরিবর্তিত রাজনীতিতে এসেও উনি সেই কথাগুলো বলছেন। ছাত্রদল সংঘাত তো বেসিক্যালি ওনারাই চাচ্ছে। ওনারা কি করতেছে? উস্কানি দিচ্ছে, গুজব করতে। আমি আপনার সময় কথা বলি নাই, আমি একদম শান্তভাবে শুনেছি। আপনি আমাকে অনেক বেশি আমার সংগঠনকে অপদস্থ করেছেন, আমি শুধু শুনেছি আর নোট করেছি, আপনাকে বলবো বলে। আমি আশা করব আপনি আপনার কথা, আপনার বক্তব্যে যা ইচ্ছা বলবেন, আমার বক্তব্য আপনি ইন্টারাপ্ট করবেন না। ফরহাদ ভাই অনেক কথা বলেছে, আমার কাছে মনে হচ্ছে যে উনি তো অনেকদিন সাথে যে মনে করেন যে ছাত্রলীগের সাথে ওনার যে সময় জীবন কেটেছে, এইসব এগুলো শিখে উনি এগুলা করে করে তো অভ্যস্ত। ছাত্রলীগের যতগুলো চরিত্র আছে সব চরিত্র ওনাদের মধ্যে বিদ্যমান এবং ফরহাদ ভাই মাঝে বিদ্যমান। আমি দেখাতে চাইনি, আমি চাইনি বিরুদ্ধে আইন অ্যাকশন নেন না কেন ওনারা যদি ভুল বলে। শুনেন, আপনারা যে কাজটা করেন, নিজেরা হলেন সবচেয়ে বড় চাঁদাবাজ। রশিদ দরিয়ে দিয়ে আপনি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা উঠে নিয়ে আসেন, এনায়েত নাকি এনায়েত নাম দিয়ে, আপনি তো সবচেয়ে বড় চাঁদাবাজ। আপনাদের এই চাঁদাবাজি তো যারা ভুক্তভোগী তারা জানে আপনারা কত বড় চাঁদাবাজ। ঠিক আছে, একটা 5 আগস্টের পরে এই শব্দটা ব্যবহার করে মানুষের কাছে ছাত্রদলকে, বিএনপিকে হাই প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। সুযোগ নেই। সাবেক যুগোস্লাভিয়ার আপনি জানেন সার্বিয়ান রেডিক্যাল পার্টি, তারা কি করতো? তারা গুজব প্রচার করতে এবং হিংসা বিদ্বেষ উস্কে দিত। একটা সময় তাদের আন্তর্জাতিক আদালতে বিচার হয়েছে এবং পরবর্তীতে তাদের দল শেষ হয়ে গেছে। আপনারা এরকম গুজববাজি করলে, উস্কানিমূলক বক্তব্য দিলে আপনারা হারা যাবেন। ক্যাম্পাস কেন্দ্রিক, ক্যাম্পাসের ইমিডিয়েট বাইরে কেন্দ্রিক কোনো চাঁদাবাজির সাথে ছাত্র দলের সাথে আমি ওই পয়েন্টে আসতেছি। 5 আগস্টের পরবর্তী সময়ে চাঁদাবাজি যখন এই শব্দগুলো ছাত্রলীগের সাথে যেত, ছাত্রদলের সাথে যেত না। এখন আমরা অনেক জায়গায় আমরা দেখেছি যে ছাত্রদলকে এই শব্দ ট্যাগ দিয়ে চেয়েছে যে তাদেরকে অপদস্থ করার জন্য। এটা কিন্তু পরে আমরা ইনভেস্টিগেট করে দেখেছি। এরকম অনেক উদাহরণ আছে। আপন কফি হাউসে গেছে, আপন কফি হাউসে একটা লোক গিয়ে বলতেছে আমি ছাত্রদলের অমুক, আমাকে চাঁদা দেন। সেখানে ছাত্রদলের 2জন অ্যাক্টিভিস্ট দাঁড়িয়েছিল, ছাত্রদলের কি কোথায় কি পোস্ট দেখার পরে যখন বলতেছেন আমাকে ওই লোকের 600 টাকা দিছে, দিয়ে বললো যে ছাত্রদলের নাম বলে এই কথা বলতে। মিরপুর ডিওএসএস একজন সবজি বিক্রেতা দাঁড়িয়েছিল, 5 আগস্টের পরে কথা বলতেছে। পরপর তাদের স্ট্র্যাটেজি দেখেন। আপনি তো ওনার যে রক্ত করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ থেকে, সেটা তো ওই সংঘাতের কথা বলে দিয়েছে। এই 600 টাকা শিবির দিয়েছে অফকোর্স ওই আপনি এটাকে এস্টাবলিশ করার জন্য যে ছাত্রদল চাঁদাবাজি করে। এবং পরবর্তীতে মিরপুর ডিএসএস ঠিক এরকম একটা সবজি বিক্রেতা দাঁড়িয়ে বলতেছে এই ছাত্রদল মাত্র আমার থেকে চাঁদা নিয়ে গেছে, ছাত্রদল মাত্র আমার চাঁদা নিয়ে গেছে। ঠিক আমাদের ছাত্রদল, আমাদের সাবেক ছাত্র একজন নেতা, উনি যাচ্ছিলেন রিক্সা দিয়ে, উনি যখন দাঁড়ালেন কোন ছাত্রদলের নেতা দেখি, বলেন তো কে আসছে। যখন ওনাকে ধরলো তখন বললো, যখন একদম আশপাশে যত ছাত্রদলের নেতা আছে সবাইকে নিয়ে আসা হয়েছে ওই ওয়ার্ডের, আসে বলতেছে কে দেখান আপনি কাকে, না ওনারা না। যখন ভালোভাবে সবাই ধরছে, ধরার পরে বলতেছে আমাদেরকে প্রতিদিন 1000 টাকা করে দেয় শুধু এই বয়ান দেওয়ার জন্য যে বিএনপি চাঁদাবাজ, ছাত্রদল চাঁদাবাজ, শুধু এই বয়ান দেওয়ার জন্য। এইরকম কুরাজনীতি এরা করেছে। এদের পরিণতি হবে অবশ্যই ওই যে আমি একটু আগে বলেছিলাম যে আপনার সার্বিয়ান রেডিক্যাল পার্টির মতো এদের পরিণতি হবে। এখন আসেন, উনি কতগুলো কথা বলেছে শহীদুল্লাহ হলে, উনি হল দখলের কথা উঠেছে, ছাত্রদল নাকি হল দল। আর হল দখল তো ওনারাই করেছে। হল দখলের দৃষ্টান্ত তো শহীদুল্লাহ হলের যে রুমে সমকামীদেরকে ধরা হয়েছে, এখানে ওই শহীদুল্লাহ হলের শিবির সমর্থিত এজিএস প্রার্থীর আত্মীয় স্বজনই তো ওখানে সমকামিতার মধ্যে জড়িয়ে পড়েছে। আপনারা একটা সমকামিতাকে একটা বাহাবা দিচ্ছেন, এটাকে ঢাকার জন্য একটা আপনারা স্লোগানও তৈরি করেছেন। আমি আপনাদেরকে বলি, আমি টিভি সেটে সবাইকে বলছি, সাধারণ মানুষদেরকে বলি, আপনারা যদি বাংলাদেশে আপনার সন্তানদেরকে সমকামিতা থেকে বাঁচাতে চান, তাহলে জামাত শিবির থেকে দূরে থাকুন, ছাত্র শিবির থেকে দূরে থাকুন, তাহলে আপনারা এটা বাঁচাতে পারবেন। এটা আমি বলছি, কারণ এই ঘটনাটা আপনারা দৃশ্যমান। এবং মোসাদ্দেক এবং সর্বমিত্র, আপনি সৌরমিত্র কোথেকে এসে, কার প্যানেলে? মোসাদ্দেক কার প্যানেলে? সৌরমিত্রের সাথে সমকামিতার সম্পর্ক আছে এবং সমকামিতার সমকামিতার অভিযোগে একজনের গ্রেফতার হওয়ার পরে সৌরমিত্র ওখানে গিয়েছিল থানায় ছুটানোর জন্য। এটা মোসাদ্দেক বলেছে, এই তো প্রমাণ আছে ভাই। এটা আপনি না এখানে সকল কিছু আমি নিয়ে এসেছি আপনাদের। আমি এই যে দেখেন চ্যানেল আই কি বুয়া
সৌরমিত্র চাকমার বিরুদ্ধে দীর্ঘদিনের সময় একটা না, ওটা কারো বক্তব্য না, ওনাদের স্যার। ওনাদের ডাকসুতে শিবির সমর্থিত রায়হান উদ্দিন এই কথা বলেছে, চ্যানেল আয়ের মতো একটা বাংলাদেশের রিনাউন্ড জাতীয় চ্যানেল এই কথাটা বলেছে। এটা কি আমি বলেছি? আমি তো বলিনি। চ্যানেল আইয়ের বক্তব্য, আচ্ছা চ্যানেল আইয়ের রিপোর্ট নাকি আরো বক্তব্য? ভাই চ্যানেল আইয়ের রিপোর্ট। এরপরে আসেন ওনাদের ডিইউনিতে এক সমকামী থানা থেকে চারিয়ানোর অভিযোগে তুলে মোসাদ্দেকের প্রশ্ন, সমকামীদের সঙ্গে সৌরমিত্রের কি সম্পর্ক? আমার দুঃখ লাগে, আমার লজ্জা লাগে। ফরহাদ ভাইদের লজ্জা হওয়া উচিত যে সমকামীদের পক্ষ নিয়ে আপনারা একটা স্লোগান তৈরি করেছেন, সমকামীদের পক্ষ নিয়ে শহীদুল্লাহ হলে গিয়ে মব সৃষ্টি করেছেন। খেলে কেন করতে হবে আপনারা? কি মব সৃষ্টি করতে বলেন না? আপনারা যেগুলো হারাম, শহীদুল্লাহ আপনারা হলে- বলছেন আমরা জান্নাতের টিকিট দেব, আর আপনারা সেগুলো হারাম কাজে লিপ্ত রয়েছেন। আমি আবার আরেকটা কথা অ্যাড করতে চাই, আমি প্রবাসী ভাই বোন যারা আছে এই টিভি সেটের সামনে যারা দেখছেন, প্রবাসী ভাই বোনদেরকে, যারা ভাই যাদের রক্তে অর্জিত রেমিটেন্স পেয়ে আমাদের দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে, আমি সেই প্রবাসী ভাইদেরকে অনুরোধ করতে চাই, আপনারা আপনাদের বউদের সাথে জামাতে বা শিবিরের কারো সম্পর্ক রাখবেন না, তাহলে কিন্তু বাংলাদেশে পরকীয়া ঠেকানো যাবে না। পরকীয়া করে লিপ্ত হয়ে থাকে জামাত শিবিরের নেতা কর্মী না, ওই প্রবাসী ভাইদেরকেও তাই বলছি যে আপনারা অন্তত জামাত শিবিরের কারোর সাথে আপনাদের বউয়ের সম্পর্ক করতে দিবেন না। আচ্ছা যাই হোক, ভাইয়ের বক্তব্য শুনে মনে হচ্ছে আমি শহীদুল হলটা একটু ক্লিয়ার করবো 10 সেকেন্ড। ক্লিয়ার করবেন বাকের মজুমদার, আপনি এই যে হল দখলকে কেন্দ্র করে যে কয়টা কথা তুলেছে এসএম ফরহাদ, আপনি এখনো ক্যাম্পাসের এই দিকেই থাকেন। আমি কিন্তু বলেছি হল দখল ওনার আন্ডারে আছে, এটার প্রমাণ কিন্তু ওই যে শহীদুল্লাহ হল দিয়েছে। দেখে আচ্ছা, তার আগে আমি কিছু কথা বলবো। জিয়াউদ্দিন বাসিত ভাইকে আমি উনি যখন বক্তব্য দিয়েছেন, ওনাকে বলবো যে কার আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে তারা করেছে, দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, তাদের বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে আপনাদের বিএনপি সভা গঠন করছে, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন। আপনারা হাওয়ার উপর অনেকদিন ধরে এইসব কথা শুনতেছি। আর সরকার তো এবং- আমাদেরই। হ্যাঁ, সরকার তো আপনাদেরই, সবকিছু আপনাদের 200 সিটের উপর আপনাদের আছে। এইসব হাওয়ার উপর কথাবার্তা মানে না বলে হচ্ছে যে প্র্যাকটিক্যাল কাজ করেন। আজকে আপনার যে জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকিতে তার বিরুদ্ধে একটু সমালোচনা করেন, এবং আপনারা যেভাবে মনে করেন যে দেশ চালাবেন, এটা আসলে এভাবে দেশ চালানোর সুযোগ নেই। এবং মানুষের বিরুদ্ধে সরকার থাকবেন, আপনারা মানুষের বিরুদ্ধে করবেন উল্টাপাল্টা ভাবে প্রমাণ পরিপত্র ছাড়া, এটা আসলে মানুষ এগুলো মেনে নেবে না। আজকে আপনি জাস্ট এই যে, আমি একটু সরি যে আপনার এইখানে আমি ভাবছিলাম যে এটা নিয়ে আলোচনা হবে, আমি একটু বিবৃতিটা পড়তে যাচ্ছি যে জ্বালানি মন্ত্রণালয় আজকে একটা বিবৃতি দিছে। এটা হচ্ছে এরকম যে সম্প্রতি অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কিছু ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক অপপ্রচার চালানো হচ্ছে। বিদ্যুৎ বিভাগের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ইতিমধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যে সকল অভিযোগ পাওয়া গেছে তা বিদ্যুৎ বিভাগ ও বিতরণ সংস্থাসমূহ কর্তৃক সমাধান করা হয়েছে। এই বিষয়ে কোনো অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই। কোনো গ্রাহকের অতিরিক্ত বিদ্যুৎ বিল বিষয়ে কোনো অভিযোগ থাকলে প্রমাণসহ কর্তৃপক্ষের নিকট সেটা করলে বিষয়ে অবশ্যই গ্রহণ করা হবে। ও আমাদেরকেও একটু শাসানো হয়েছে যে এই বিষয়ে কোনো নিউজ যেন হ্যাঁ, নিউজ যাতে না আসে। হ্যাঁ, জি, একদম জনগণকে শাসানো শুরু করে দিয়েছে বিএনপি। আমি একটু বলি, সাধারণত এগুলো নিয়ে আলোচনা করি, আজকে আমরা ক্যাম্পাস নিয়ে, আমি ক্যাম্পাস নিয়ে বলছি, এটার সাথে এটা কানেক্টেড। এই টুকু সাহেব যখন আমরা স্লোগান দিয়েছি যে গোলামি না আজাদি, আজাদি আজাদি, তিনি বলছে যে আজাদি বাংলাদেশের ভাষা না। ওনাকে আমি প্রশ্ন রাখতে চাই, বা যারা ওনার বয়ানে কথা বলেন তাদেরকে প্রশ্ন রাখতে চাই, বাংলা ব্লকেটও কিন্তু বাংলাদেশি ভাষা না, ব্লকেট বাংলাদেশি ভাষা ছিল না, কমপ্লিট শাটডাউন বাংলাদেশি ভাষা ছিল না। অভ্যুত্থানের মধ্যে আমরা অনেক কিছু ব্যবহার করেছি যেটা বাংলা ভাষা না, এবং বাংলা এমন কোনো ভাষা না যেটা খুবই রেস্ট্রিক্টেড ভাষা, যেখানে আমি নতুন কোনো কনফ্লুয়েন্স আমি করতে পারবো না। তো ওনারা এই ধরনের কাজ করেছেন। এই টুকু সাহেব বক্তব্য দিয়েছিলেন যে বিদ্যুৎ স্পষ্ট একজন মারা গিয়েছিল, একদিন দুইজন মনে মারা গিয়েছিল। সেদিন সংসদে এক সংসদ সদস্য প্রশ্ন করার প্রেক্ষিতে তিনি বলেছিলেন যে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যাচ্ছে, তার মানে তো বিদ্যুৎ আছে, লোডশেডিং হয় কোথায়? মানে জনগণ মারা যাইতেছে, জনগণের ঘরে বিদ্যুৎ নাই, এগুলোকে তারা এই ধরনের ফ্রেমিং করেন। আজকে জিয়াউদ্দিন বাসিত ভাই মানে একই টুনের কথাবার্তা ওনাদের, এবং ওনারা এইসব আমি বলবো যে কোনো ধরনের প্রমাণ ও প্রমাণে দিয়ে ছাড়া ওনার এই ধরনের কথা বলে না। তারা যেহেতু এখন সরকারে, তারা ক্যাম্পাসে এই ধরনের কোনো কিছু, হ্যাঁ অবশ্যই ক্যাম্পাস আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখানে ডাকসু নেতাদের উপর আপনার এবং সাংবাদিক সমিতি, যে সাংবাদিক সমিতির মাধ্যমে ছাত্রদল ক্যাম্পাস ওই সময়ে যদি বছরে একদিন ক্যাম্পাসে ঢুকতে পারতো, এটা সাংবাদিক সমিতির ইফতার মাহফিলের মধ্যে দিয়ে ঢুকতে পারতো, আমরা যাইতাম ওই দিন একটু বুক ফুল হয়ে ক্যাম্পাসে ঢুকে যেত। তো ছাত্রদল সেই সাংবাদিক সমিতির উপর হামলা করছে, ডাকসু নেতাদের উপর হামলা করছে থানার ভিতরে ঢুকে। এবং ছাত্রদল ক্যাম্পাসের মধ্যে যে কোনো ইভেন্টের মধ্যে ওদের যে জুনিয়র রিক্রুটমেন্ট, ওদেরকে এমন একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, সেম ট্রেনিং হচ্ছে ছাত্রলীগ দিয়ে তো। সেম ট্রেনিংটা কি, যে আপনি ক্যাম্পাসে চিন্তাই করবেন, মাদক কারবার করবে, পোলাপান ফার্স্ট সেকেন্ড ইয়ার পোলাপান যেগুলো উগ্র থাকে ওদেরকে এগুলো করায়, এবং মানুষের মারধরের ক্ষেত্রে ওদেরকে কাজে লাগায়। এবং যখন সে 2-4টা মামলায় ফাঁসা যায়, তখন তো থার্ড ইয়ার উঠে যাওয়ার পরে সে যেটা করে যে প্রথম তার যেটা হচ্ছে একটা ড্রপ খায়, মানে ডিপার্টমেন্টে সে রিয়েট খাওয়ার পরে সে তখন আসলে ছাত্র রাজনীতি করা ছাড়া তার কাছে আর কোনো উপায় থাকে না। এবং কোন ধরনের রাজনীতি, মানে সন্ত্রাসী রাজনীতি। ছাত্রলীগ ঠিক একই স্টাইলে প্রলয় গ্যাং বানাইছিল। তো ছাত্রদল এখন একটা উদ্যান গ্যাং তৈরি হয়েছে, এবং আমরা দেখি যে ছাত্রদলের নেতাদের পিছনে ওরা সারাক্ষণ প্রোটোকল দেয়, উদ্যানে যায় মারামারি করে, ক্যাম্পাসের মধ্যে চিন্তা চাঁদাবাজি করে। আপনি হলে ক্যাম্পাসে যে দেখবেন যে এখানে যারা সাধারণ শিক্ষার্থীরা বিএনপির বিরুদ্ধে কথা বললে যা হচ্ছে যে মানে
মেসেজিং করে যে এটা করস কেন, রাস্তায় দেখা হইলে যে হ্যাঁ তো এটা তো আমরা তো সব দেখতেছি, স্ক্রিনশট থেকে যাবে। আপনি দেখবেন যে সরকারের যে ভাষায় কথা বলে একই ভাষায় ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু ক্যাম্পাসে কথা বলা শুরু করেছে। এখন এখানে তো এই ধরনের আশঙ্কা আমাদের মধ্যে থাকে যে আসলে ছাত্রদল ছাত্রলীগ হয়ে উঠতেছে কিনা। আচ্ছা। আমি এখানে আরো একটা বিষয় এখানে উল্লেখ করার মতো আছে। ক্যাম্পাসে আপনার হচ্ছে যে ক্যাম্পাস যে প্রশাসন, ক্যাম্পাস প্রশাসনকে কি করা হয়েছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে সারা দেশের যে প্রশাসনিক কার্যক্রম দেখছেন সেখানে সবকিছুকে বিএনপি রাজনীতিকরণ করা হয়েছে, বিএনপি দলীয়করণ করা হয়েছে, এবং সর্বশেষ যে 11টা প্রতিষ্ঠানে দেখলেন সেখানেও বিএনপি নেতাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। ঠিক একইভাবে ক্যাম্পাসের যতগুলো দপ্তর আছে, যতগুলো অফিসিয়ালস আছে, সব জায়গার মধ্যে সাবেক বিএনপি বা ছাত্রদলের লোকজন যারা বা ছাত্রদল করে যারা তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং পুরো ক্যাম্পাসকে দলীয়করণ এবং রাজনীতিকরণ করা হয়েছে। এবং এটা ছিল আওয়ামী লীগের স্টেপ। মানে এই কথাগুলো বলছি এই কারণে, মানে ফার্স্ট স্টেপে আওয়ামী লীগে আসার পরে 2009 সালের পরে 13 সাল পর্যন্ত মূলত সে এইভাবে প্রশাসনকে দখল করছে। দখল করার পরে সে যেটা করছে যে এখন ছাত্রলীগকে ঠিক আছে তুমি এবার 13 সাল থেকে ছাত্রলীগে হল কন্ট্রোলের দায়িত্ব দিয়ে দিছে। এর এক পর্যন্ত প্রশাসন কথা বলতো, ছাত্রলীগ হল কন্ট্রোল করা শুরু করছে, এবং হল প্রশাসনেরও পরবর্তীতে যেটা হয়েছে যে 14-15 সাল থেকে ছাত্রলীগে পোলাপান্ডে হল ওঠানো শুরু করছে। প্রশাসনের আর কোনো ধারদারি লাগে না, ঠিক একই মডেল, একই কপি পেস্ট। এবং এটা খুবই মানে কপি পেস্টটাও আমি মনে করি যে ছাত্রদল বা বিএনপি খুবই বাজেভাবে করতেছে। মানে কাগজে আওয়ামী লীগ বলি এটাকে আমি, যে কাগজে আওয়ামী লীগ কিভাবে, যে এদের আসলে আওয়ামী লীগেরও একটা সিস্টেম ছিল, মানে একটা ডিফারেন্ট হইতে মানুষ যাতে না বুঝে কোশ্চেন না করতে পারে এই ধরনের মানুষজনকে কিন্তু সে মানে ধাপে ধাপে পরে আনছে। কিন্তু বিএনপি বা ছাত্রদল এখানে কোনো তাদের রাগ ঢাক নেই, সরাসরি এবং ওপেন তারা এটা করতেছে, করে ক্যাম্পাসকে দলীয়করণের প্রক্রিয়া এখন আছে, এবং অনেক জায়গার মধ্যে মাসেল পাওয়ার প্র্যাকটিস এটা করা শুরু করছে। এবং আমরা তো আশঙ্কা করতেছি খুব শীঘ্রই গণরুম গেস্ট রুম চালু করবো। আমরা ইতিমধ্যে দেখছি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 2টা রুমের মধ্যে অলরেডি গণরুম চালু করছে। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমার মনে হয় তারা যেভাবে আগাচ্ছে, আমরা যদি তাদের সামনে বাধা হয়ে না দাঁড়াই, ওরা মানে আরো 1-2 মাসের মধ্যে এগুলো শুরু করে দিতে পারে। এখন না আমার আরো কিছু কথা আছে এখানে, না আমি সরি যে এই কারণে যে আপনি আমাকে ওনাকে 3বার সময় দিচ্ছেন। না 3বার না, একই সাথে আপনাকে দুই দফা আমার একটা প্রশ্ন, বক্তব্য এক হয় তাহলে আমি তো সময় বেশিই পাবো, স্বাভাবিক না? আমি একটা প্রশ্ন শুধু দিব ফরহাদ ভাইয়ের, ওটা অভ্যুত্থানের গল্প নিয়ে। হ্যাঁ এটা সত্য যে ওনারা ওই সময়টাতে কোঅর্ডিনেট করছে, কিন্তু আবার এটাও সত্য, মানে আমি দৃষ্টিভঙ্গিটার কথা বলতেছি, সেটা হচ্ছে 19 তারিখে যখন আমি ঘুম হই বা আমাদের অনেকে 3 জন ঘুম হয়, তো তারপরে কোঅর্ডিনেটের বিষয়টা তখন আমাদের কোঅর্ডিনেট হয় না। তো আমার গল্পে তো এটা আসে না, কারণ আমি তো তখন ওই টাইমটাতে মিসিং, আমার কাছে তো আমার মিসিং এর গল্পটা আসে। তো আচ্ছা ইতিহাস এটা হচ্ছে দৃষ্টিভঙ্গির বিষয়টা। আরেকদিন কালকেও আমরা আলাপ করব। আমার মনে হয় ফরহাদের সাথে বাকেরের কথার অনেক মিল, সুতরাং আমাকে একটু আমার একটা বিষয় ক্লিয়ার করতে হবে। শহীদুল্লাহ হলের ইস্যু এত বড় একটা ক্রাইম করে আবার চাপা দেওয়ার চেষ্টা করা, সেটা হচ্ছে 30 সেকেন্ডে যদি একটু আমার জিজ্ঞাসা, ধরেন ঘটনা একটা ঘটেছে, অপ্রীতিকর ঘটনা, তাহলে এটা এজিএস যার ব্যাপারে অভিযোগ আসতেছে তার রুমে ঘটেছে, তো সে তো বলেছে যে আমাকে যে রুমমেট ভিডিও করেছে আমি আসার পর আমাকেও জানাই নাই, এখন যদি জানাইছে আমি ব্যবস্থা নিচ্ছি, ব্যবস্থা নেওয়ার জন্য প্রবেশ করবো, স্যার আপনি ব্যবস্থা নেন, আপনি মানে যা পানিশমেন্ট, এটা কি বিচার হয়, আমি লিগাল অ্যাকশনে যাবো। এখন ফ্যাক্ট ফাইন্ডনেস কমিটির মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে ওই হলের ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে কেন মব হলো, উল্টা মবের দায় চাপাই দেওয়া হচ্ছে শিবিরের উপরে। তারপর প্রবেশকে ফোন দেওয়া হলো, স্যার আপনি কেন আপনি হল আসেন না কেন সারাদিন, বলে আমি 5টা বাজে গেছিলাম, 5টা কেন আসছেন, ছাত্রদল আমাকে রুম থেকে উঠায় নিয়ে আসছে। আপনি আবার ফুটেজ ডিলিট করবেন, সিসিটিভি ফুটেজ ডিলিট করবেন, ফুটেজ লোকাতে চান কেন? তাহলে ঘটনা সত্য হলে তারা ফ্রেমিং করছে আপনাদের, রাইট? তারপর একটা লাস্ট কোয়েশ্চন জাস্ট জানতে চাই, আজকে বেরুবিতে কেন এই নগ্ন আক্রমণ করছেন চিত্র প্রদর্শনী প্রোগ্রামে? আচ্ছা কি কেন ভাই এটা? আর আপনার এই মত পছন্দ না হতে পারে, ধরলাম এই মতটা বাজে মত, এটা সঠিক না, আপনি আরেকটা প্রদর্শনী করেন, ডিফারেন্ট অপিনিয়ন দেন, এভাবে আরেকজনের প্রোগ্রামে গিয়ে আক্রমণ করা, এটা কি ছাত্রদের আচরণ? আমি সরি, আমি 10 সেকেন্ড বলবো যে আমাদের ছাত্র শক্তির কর্মী আর আলিফের চোখ উঠাই ফেলছে আপনার হবিগঞ্জে, এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়নি, এবং এই চোখ উঠেছে কিন্তু ছাত্রদলের নেতারা। ছাত্রদল যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কর্মীকে চোখ উঠাবে না, এটা তো কোনো নিশ্চিত নাই, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ করবে না, ছাত্রলীগের রাজনীতি বাস্তবায়ন করবে না, তার কোনো নিশ্চিত নাই। এবং আজকে জিয়াউদ্দিন বাসিদ এখানে বসা, তিনি কি এটার পক্ষে মতামত দিতে পারবে? ছাত্রলীগ চোখ উঠে নিয়ে গেছে, এবং এখন পর্যন্ত সারা দেশে অনলাইনে হুমকি দামকি দিয়ে যাচ্ছে। আমার কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ছাত্র শক্তি সদস্য, আচ্ছা আমাদের হাতে সময় এবং শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, 30 সেকেন্ড দুজনের কোশ্চেন এক হয়ে গেছে, আমি আনসার দিয়ে দিচ্ছি, আমি আপনাকে দিচ্ছি উত্তর সেটা হচ্ছে এই যে চাঁদাবাজি নিয়ে এরকম শহীদুল্লাহ আচ্ছা তাকে একটু সময় দেন, ফরহাদ তাকে একটু সময় দেন, আমাকে সময় দিতে হবে প্লিজ। আচ্ছা 5 সেকেন্ড। চাঁদাবাজি নিয়ে প্রথম আলো সহ যেসব পত্রিকায় সিরিজ 7-8টা নিউজ হয়েছে, বড় প্রতিবেদন, ছাত্রদল ব্লগ ভাগ করে চাঁদাবাজি করতেছে, আপনারা এটা অস্বীকার করবেন কেন? লিগ্যাল অ্যাকশনে কেন গেলেন না?
মামলা করেন না। আমি আপনাকে বলি, মামলা তো করেন নাই। আমি আপনাকে বলি, এত ভয় কেন বিচ্ছিন্ন আপনাদের? ঘটনা ঘটে একটা বড় দল, Right. এরকম সমুদ্র সারা দেশে চাঁদাবাজি হচ্ছে, কয়েকশো BNP কোটি টাকা বলবে, চাঁদাবাজি করছে। আরে আনসার দে আপনাদের কয়েকশো কোটি কথা। টাকা চাঁদাবাজি করছে ফরহাদ সারা সাহেব দেশ যেটা থেকে। বললো, আমাদের এসএম ফরহাদ, অত্যন্ত আমাদের জুলাই যুদ্ধ তো স্বীকার করছেন, চাঁদাবাজি হয়েছে, এটা স্বীকার করছেন, ধন্যবাদ। শুধু শহীদুল্লাহ হলের এই ঘটনার কারণে একজন সরি বলতেছে, জি। এরকম যে অসংখ্য ঘটনা ঘটছে সেটা ধরা খাচ্ছে না দেখেই তো না, গোপনে আছে। না, হলে যদি ধরা প্রবেশের খাইতো, রুম আক্রমণ করবেন কেন? তাহলে ওই জায়গায় না, আমরা না, সরি বলতে, ভাই, ভাই, কারণ হলে প্রবেশের কারণ রুম ওনাদের আক্রমণ করা কারণ valid। ওনাদের রাজনৈতিক চর্চাটাই আসলে এরকম। হলের আবার প্রবেশের রুমে শেষ, গিয়ে আমি আক্রমণ answer valid। দিয়ে দিয়েছি। valid। ওখানে আড্ডা দিচ্ছিল ছাত্ররা, ভাই, আমাদের যে আলিপের চোখ শিবির উঠেছে গিয়ে ছাত্রদল। ছবি ভিডিও করতেছে শহীদুল্লাহ হলের পাশে, প্রবেশের রুমের পাশে আড্ডা মারতেছে, তখন তো তারা কোশ্চেন করে, রকম স্বাভাবিক। না, 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 ইয়াং এর ছেলেরা আগে- জিজ্ঞাসা করলো আপনারা আমাদের ভিডিও এটা করছেন তো কেন? পরের ঘটনা। আগে আমি meeting এ মনে হয় আপনি রুম answer- ঢুকছেন। আমি ভাই, বাকের আমাদের ওর আনসারটা দিচ্ছি, চোখ উঠিয়ে নিয়ে বলছে। আমি আপনাকে ঠিক সিম্পলি একটা কথা বলি, এই ঘটনার পরেই ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম একটা পোস্ট দিয়েছিল, আপনার পোস্ট মেবি দেখেছেন, যে হবিগঞ্জ এবং মৌলভীবাজারের ঘটনাতে একটা সাজানো নাটক। হ্যাঁ, এই ঘটনা আসলে কিছুক্ষণ পরে, সাধারণ কোথায় বলছে? কিছুক্ষণ পরে, সাধারণ শব্দটা কিছুক্ষণ, হ্যাঁ আপনি দেখেন না। কি মানে এই না, না, ঘটনা, no, এই যে no, no, চোখ, no, এই যে- no, no, হ্যাঁ, মানে সাধারণ এই যে আমাকে দেখাতে এই যে হবে। একজনের চোখ নষ্ট হয়ে যায়, এটা একটা সাজানো হ্যাঁ, নাটক। আমি দেখান, দেখান। No, 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 আমি তারপরে আমার দেখাইতে হবে, সাজানো নাটক হ্যাঁ, বলছে। আমি জাহিদুল ইসলামের পোস্ট আমি কোথায়? আপনাকে দেখাচ্ছি। দেখান। আচ্ছা, আপনাকে আমি নিয়ে এসেছি। আমি আপনাদের বের করে দিব। হ্যাঁ, না, আমার মোবাইল আছে, আমি তো আপনাকে বের করে দিক। সাধারণ তো কোথাও বলেন না। আচ্ছা, আমি আপনি দেখাচ্ছি। বুঝেনই নাই, আচ্ছা, পোস্টে কি আমি- লিখছে? না, আপনি বুঝেনই নাই, পোস্টে কি শুনেন, লিখছে? উনি পোস্ট করেছে, সেই পোস্টে আপনার এটা ছিল। এটা আচ্ছা, হবিগঞ্জ মৌলভীবাজার হামলার ঘটনাগুলো খুবই সুপরিকল্পিত মনে হচ্ছে। উদ্দেশ্য যা হতে পারে, জুলাই মাসে জামায়াতকে যতটা সম্ভব আলোচনার বাইরে রাখা এবং এনসিপির প্রতি জনসমর্থন তৈরি করা। গুড প্ল্যান, গুড মুভ, ডিপ পাওয়ার। এটা Deep power মানে সার কি? সংক্ষেপ হচ্ছে সারসংক্ষেপ সাধারণ কি? নাটক। আমি যেটা বলেছি, না, না, সার no, no, সংক্ষেপ। no, no, সাধারণ- আমার এখন এরপর এটা আবার একটা বড় ডিলিট করে প্রশ্ন। দেওয়া হয়েছে, এটা আবার ডিলিট করে দেওয়া হয়েছে। এখন বুঝতে হবে, অ্যাক্টিং দিয়ে কি রাজনীতি চলে? আচ্ছা, রিয়েলিটি দিয়ে রাজনীতি করতে ও হবে। চোখ হারায় নাই? চোখ হারিয়েছে যদি সেই যারাই দোষী হোক, আমরা কারো কেন বলছে? অঙ্গহানি আপনারা কি হলে বিচার চাইছেন? আমরা আপনারা কোনো বিবৃতি দিচ্ছেন, কথা বলছেন? অফকোর্স কারো যদি কোনো ছাত্রদল নাগরিকের সন্ত্রাসী কোনো কায়দায় অঙ্গহানি রাজনীতি হয়, পরিচালনা করতেছে। কোনো নাগরিকের যদি ছাত্রদল অঙ্গ- কি? সে ছাত্রদলের কোনো পোস্টে নাগরিকের বলছিলেন। যদি অঙ্গহানি হয়, ওইখানে সেটা তো পোস্টে অবশ্যই আমরা যার তীব্র অঙ্গহানি প্রতিবাদ না, এবং সন্ত্রাসী নিন্দা জানাই। ছাত্রদলের কিন্তু সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে একটা ক্ল্যাশের অঙ্গহানি মধ্যে, হয়েছে। ভাই, একটা Not ক্ল্যাশের clash, মধ্যে ছাত্রদল নিজেরা- হামলা। একটা ক্ল্যাশের Not মধ্যে নিজেরা clash, এরকম না, না, করে এটা তো clash এটা কেন? তো- এটা তো এটা clash না, এটা হামলা, নিষ্পষ্ট হামলা। ওখানে তো আপনার এখানে প্রকাশ আপনার করা। কর্মসূচি ছিল না। মানুষের সাথে জি। এখানে সাধারণ আমাদের কর্মসূচি ছিল। মানুষ- সাধারণ- সাধারণ ছাত্রদল মানুষ- বাংলাদেশে জি, একটা সন্ত্রাসের সন্ত্রাসী- কারা এসেছে? ওখানে মহিলারা ছাত্রদল ঝাড়ু নিয়ে কর্মসূচি এসেছে। ছিল না। মহিলারা ঝাড়ু বাকি- নিয়ে এসেছে। বাকি- বাকি এলাকাবাসীর আলোচনা লোকজন off এসেছে। air-এ। আপনি আপাতত আপনাদের- on air থেকে আপনি বিদায় আপনার নিচ্ছি। একজনের তবে জেলায় আজকে- গিয়ে তাকে আজকে বক্তব্য পড়ালাপ এই দিবেন। পর্যন্ত ছিল। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।